আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওয়াল ইন ওয়ানের এই এপিসোডে আমরা দেখব পদার্থের অবস্থা। মানে তোমাদের কেমিস্ট্রি বইয়ের 2nd চ্যাপ্টার। আর এখানে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে কনসেপ্ট। মানে বইতে যে কথাগুলো লেখা আছে তোমাকে আমি বুঝাই দেব সুন্দর মতো। তারপরে সেইটার পরে আমরা শিখবো না, প্র্যাকটিস করব এমসিকিউ প্রশ্ন। সো তোমার ২ টা কাজ হয়ে যাবে। একটা হচ্ছে কিরকম প্রশ্ন আসে আইডিয়া হয়ে যাবে। সমাধান তো হয়ে যাচ্ছে, প্র্যাকটিস হচ্ছে। তারপরে আমরা সৃজনশীল মানে সিকিউ যেগুলো আছে সেগুলো সলভ করব। সেখানে ক, খ, গ, ঘ সবই সলভ হবে ওই টপিকের সাথে টাইপ ভিত্তিক। মানে সোজা কথা সব কভার হয়ে যাবে, এইজন্য এটাকে আমরা অল ইন ওয়ান বলছি। আর তোমার কাছে একটা আবদার, সেটা তোমাদের প্রতি ভিডিওতে আমি করে থাকি, এটাও করছি। একটু দায়িত্ব নিয়ে তোমার বন্ধুদেরকে, ক্লাসমেটদেরকে অথবা 9, 10 আর হচ্ছে এসএসসি পরীক্ষার্থী, এই ৩ ব্যাচের স্টুডেন্টদের ক্লাসগুলো দেখবে। তোমার পরিচিত যদি এমন কেউ থাকে, সে যদি মনে হয় তার ক্লাসটা দরকার, একটু রিকমেন্ড করবা সবাই। ওকে? তো আর এখানে একটা আমার নাম ঠিকানা পরিচয় আছে। আমার নাম শাওন রেজা। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। আর এরপরে পড়াশোনা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির। ডিপার্টমেন্ট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। পদার্থের অবস্থা শিখতে গেলে আমাদেরকে একটু শিখা উচিত না? পদার্থ কাকে বলে? পদার্থ হচ্ছে যার ভর আছে, যা জায়গা দখল করে এবং যাকে বল প্রয়োগে বাধা দেয়। ধরো আমার ভর আছে ৬২ কেজি। আমি জায়গা দখল করি, যে রুমের মধ্যে আমি জায়গা দখল করে আছি না? আবার আমাকে যদি কেউ বল প্রয়োগ করে, আমি তো অবশ্যই কিছু না কিছু রেজিস্ট্যান্স শো করব। সুতরাং আমি একটা পদার্থ। তো নেক্সট টাইম তোমাকে যদি কেউ অপদার্থ বলে বকা দেয়, আব্বু-আম্মু বা টিচার, তুমি এই সায়েন্টিফিক ডেফিনিশনটা শোনাই দিবা। সো অ্যাকর্ডিং টু সায়েন্টিফিক ডেফিনিশন, ইউ আর এ সাবস্ট্যান্স। পদার্থকে ইংলিশে সাবস্ট্যান্স বলা হয়। এখন ভৌত অবস্থার ভিত্তিতে পদার্থকে ৩ ভাগে ভাগ করা হয়: কঠিন, তরল এবং বায়বীয়। আর এখানে ৩ টা ছবি আছে দেখো। বরফ, পানি আর হচ্ছে বাষ্প। কঠিনকে ইংলিশে বলা হয় সলিড। ইংলিশ ভার্সনে যদি কেউ থাকো আমি লিখে দিচ্ছি। এটাকে আমরা বলি সলিড। তরলকে বলা হয় লিকুইড। আর বায়বীয়কে ভেপারও বলা হয়, গ্যাসিয়াসও বলা হয়। এই তো। এখন পানির যে ৩ টা ভৌত অবস্থা, পানির কঠিন অবস্থা হচ্ছে বরফ, তরল অবস্থা পানি যেটা আমরা খাই, আর বায়বীয় হচ্ছে পানিকে ফুটাইলে যে বাষ্পটা উড়ে যায় সেটা হচ্ছে পানির বায়বীয় অবস্থা অথবা গ্যাসিয়াস অবস্থা। এবং তুমি এখানে অনেক প্যাচগোছ আছে, এত প্যাচগোছ এখনো হয়তো শিখো নাই। তুমি জাস্ট সিম্পল ব্যাপারটা দেখো। কঠিনকে তুমি যদি তাপ দাও তাহলে তরল হয়, সেটাকে আমরা গলন বলি, মেল্টিং। তাহলে কঠিনকে তাপ দিলে হয় গলন, মানে তাপ দিলে। আবার তরলকে তাপ দিলে কি হয়? বায়বীয় হয়, সেটাকে আমরা স্ফুটন বলি, বয়লিং বলি। মোটামুটি এইটুকু জানলেই হইতেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি, কঠিনকে সরাসরি তরল বানানো, বায়বীয় বানানো যায়। সেটা কিছু স্পেশাল পদার্থ আছে, এটাকে আমরা বলি হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। ওইটা নিয়ে আসলে এখন কথা বলবো না, আমরা একটু সামনে আগায় যাই। এই স্লাইডে যে কথাগুলো লেখা আছে, এই কথাগুলো তোমাদের বইয়ে আছে, বাট এরকম কলাম আকারে নাই। দেখবা প্যারা আকারে আছে। তোমাদের বইটা আমার সামনে, বই, প্রিন্টেড বই নাই, কিন্তু পিডিএফটা আমার সামনে ওপেন করা আছে। তো সেখানে ওরা কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি, তরল পদার্থের বৈশিষ্ট্য কি, বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য কি, সেগুলো সুন্দর করে লিখে দিছে প্যারা আকারে। বাট আমরা এখানে তোমাদেরকে একটু প্যারা আকারের বাহিরে হচ্ছে দেখাচ্ছি, কলাম আকারে, যেন তোমাদের জন্য সুবিধা হয়। প্রথমত আকার। কঠিন পদার্থের আকার নির্দিষ্ট। এই যে আমার হাতে যে কলমটা আছে, এটা কিন্তু একটা কঠিন পদার্থ। এর আকার কিন্তু খুব একটা পরিবর্তন করা যায় না। হ্যাঁ, তুমি যদি অনেক ফোর্স দাও, অনেক বল প্রয়োগ করো, তাইলে হয়তো আকার পরিবর্তন হবে। কিন্তু নরমালি কঠিন পদার্থের আকার নির্দিষ্ট থাকে। তরল হচ্ছে আকার নির্দিষ্ট না, যখন যে পাত্রে রাখা হয় তখন সেই পাত্রের আকার ধারণ করে। ধরো এই যে আমার কাছে একটা গ্লাস ক্লিনার আছে, এই বোর্ড পরিষ্কার করি এটা দিয়ে। এখন এই যে একটুখানি আছে, দেখতে পাচ্ছ কিনা এতটুকু। এটার আকার কেমন? এটার আকার একটা চাকতি টাইপের। এই যে একটা কম দৈর্ঘ্যের একটা সিলিন্ডার। আমি যদি এটাকে এরকম করি, তখন দেখো এটা কিন্তু অন্য শেপ হয়ে গেছে। আমি যদি এরকম করি, অন্য শেপ হয়ে গেছে। মানে তরলকে তুমি যখন যে পাত্রে রাখবা তখন সেই পাত্রের আকার ধারণ করে। আর গ্যাসিয়াসের নির্দিষ্ট কোনো আকার নেই। গ্যাসের একটা মজার ব্যাপার হচ্ছে, গ্যাসের কোনো আকার নাই। তুমি যদি বিশাল একটা কন্টেইনারে জাস্ট ২ টা গ্যাসের অণু ছেড়ে দাও, ওই ২ টা গ্যাসের অণু কিন্তু পাত্রের সমস্ত আকার ধারণ করে, সমস্ত আয়তন দখল করে। বুঝতে পারছো? সো যখন যেভাবে রাখবা, যেখানে রাখবা, এর আকার বলে কিছু হয় না। কারণ অণুগুলো একজনের সাথে আরেক আকার কেমনে হয়? একটা অণু আরেকটা অণুর গায়ে লেগে থাকে, সে একটা শেপ ধারণ করে। এটাকে আমরা আকার বলি। গ্যাসিয়াসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না। আর এখানে আকার কথাটা লেখা উচিত না। আকারকে ইংলিশে বলা হয় সাইজ। বুঝছো?
আর এখানে আসলে ওরা যেটা বুঝাইছে সেটা আসলে সাইজ না, সেটা আসলে শেপ। শেপকে বাংলায় বলা হয় আকৃতি। এখন আকার আর আকৃতির মধ্যে পার্থক্য একটু বলে দিই। আকার বলতে বোঝায় বড় না ছোট, বুঝছো? কোনো জিনিস বড় না ছোট এটা আমরা আকার দিয়ে বোঝাই। আর আকৃতি দিয়ে বোঝাই সেটা দেখতে কেমন। মানে ধরো সেটা কি গোলক আকৃতির, না গোলাকৃতির, না ত্রিভুজ, না চতুর্ভুজ, না বৃত্ত, এটা বোঝায় হচ্ছে আকৃতি দিয়ে। যদিও আসলে খুব সূক্ষ্ম বিচারে পার্থক্য আছে, কিন্তু গ্রস লেভেলে কোনো পার্থক্য নাই। এইজন্য যাহাই আকার তাহাই আকৃতি ব্যবহার করা হয়। আয়তন, ভলিউম। কঠিন পদার্থের আয়তন নির্দিষ্ট। আয়তন মানে সে কতটুকু জায়গা দখল করে। তরল পদার্থের আয়তন কি নির্দিষ্ট? নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? কারণ এই যে আমার কাছে ধরো এখানে ১০০ ml এই লিকুইড আছে। এখন ১০০ ml লিকুইডকে তুমি যে পাত্রেই নাও, শেপটা হয়তো পরিবর্তন হবে, কিন্তু ১০০ ml ১০০ ml ই থাকবে। আর গ্যাসিয়াস পদার্থের কোনো আয়তন নির্দিষ্ট নাই। যে পাত্রে রাখবো সেই পাত্রের সমস্ত আয়তন দখল করে। কি বলছি ভাই? যে পাত্রে রাখা হয় সেই পাত্রের সব আয়তন দখল করে। এই সব কথাটা আমি অ্যাড করে দেই। তাহলে আকার আয়তনের মধ্যে এই দুটা খুব ভালো মতো মনে রাখা লাগে। কঠিন পদার্থের আকারও আছে, আয়তনও আছে। তরল পদার্থের আকার নাই, আয়তন আছে। গ্যাসিয়াস পদার্থের কোনোটাই নেই। তাহলে মনে রাখার সহজ উপায়, কঠিনের দোনোটা আছে, গ্যাসিয়াসের কোনোটা নাই, আর মাঝখানে যেটা তরল তার আকার নাই কিন্তু আয়তন আছে। এটা মনে রাখা সহজ। আন্তঃআণবিক দূরত্ব। আচ্ছা, আন্তঃআণবিক দূরত্ব তোমাদের এই দুটো ওয়ার্ড একটু শিখাই দিই। একটা হচ্ছে আন্ত, একটা হচ্ছে অন্ত। এখানে একটু আসি। আন্ত, এটাকে ইংলিশে বলা হয় ইন্টার। এটাকে বোঝায় পাশাপাশি। আরেকটা হচ্ছে অন্ত। অন্ত, এটাকে ইংলিশে বলা হয় ইন্ট্রা। এটা মানে হচ্ছে মধ্যে। ভাইদের মধ্যে আসলে ডিফারেন্স কি, একটু উদাহরণ দেন তো। তোমরা মাঝে মধ্যে দেখবা যে আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এরকম বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দেয়। যখন আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট দেয় তখন বুঝে নিতে হয় যে তোমার স্কুলের সাথে পাশের স্কুলের খেলা। বা আন্তনগর ট্রেন দেখবা, আন্তনগর ট্রেন মানে এক নগরী থেকে অন্য নগরী যায়। ঢাকা থেকে যেটা রাজশাহী বা ঢাকা থেকে যেটা খুলনা সেটা আন্তনগর ট্রেন। আর অন্ত বলতে বোঝায় মধ্যে। যদি বলা হয় অন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট, এটা বোঝায় যে তোমার স্কুলের ধরো ক্লাস 9 এর সাথে ক্লাস 10 এর খেলা, বা হচ্ছে ক্লাস 10 এর সাথে যারা এসএসসি ক্যান্ডিডেট তাদের খেলা, বুঝছো? আর যদি বলা হয় আন্ত তখন পাশাপাশি। এখন আন্তঃআণবিক দূরত্ব, কঠিনের আন্তঃআণবিক দূরত্ব নাই বললেই চলে। অণুগুলো খুবই কম্প্যাক্ট, একটার সাথে একটা একদম লেগে থাকে। তরলের খানিকটা বেশি, আর গ্যাসিয়াস পদার্থের সব থেকে বেশি। ওই যে বললাম পাত্রের সমস্ত আয়তন দখল করে। পাত্রের সমস্ত আয়তন কিভাবে দখল করে? অণুগুলো এত তাড়াতাড়ি ছোটাছুটি করে যে তুমি ধরো এই যে আমার বড় একটা রুম আছে, এই রুমের মধ্যে আমি হচ্ছে তোমার কিছু গ্যাস ছেড়ে দিয়েছি, ফর্সে কিছু অ্যামোনিয়া গ্যাস ছাড়ছি। এখন এই অণুগুলো কারোর সাথে কারো কোনো কানেকশন নাই, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। তো দেখা যাবে আমি যখন এইখানে তাকাবো ওই গ্যাসের অণু দেখতে পাবো, কারণ এত তাড়াতাড়ি মুভ করে সবখানে সে আছে। আমি যখন এখানে তাকাবো তখন ওই অণুটা দেখতে পাবো, আমি যখন নিচে তাকাবো তখন সেই অণুটা দেখতে পাবো। যেখানেই তাকাই না কেন সেই অণুটা দেখা যায়। এবার আন্তঃআণবিক আকর্ষণ। আন্তঃআণবিক দূরত্ব কম কেন? কারণ আকর্ষণ বেশি, অণুগুলো টাইট ভাবে আটকে থাকে। এখানে তুলনামূলক বেশি আর এখানে সবচেয়ে কম। মানে গ্যাসিয়াসের আন্তঃআণবিক আকর্ষণ নাই দেখেই তো আন্তঃআণবিক দূরত্ব বেশি। আন্তঃআণবিক আকর্ষণ এবং আন্তঃআণবিক দূরত্ব বিপরীত রাশি। গতিশক্তি, কঠিন পদার্থের অণুগুলোর গতিশক্তি নাই, অণুগুলো দাঁড়ায় থাকে। সো গতি না থাকলে গতিশক্তি কই থেকে আসবে, তাই না? সো গতিশক্তি সবচেয়ে কম, তুলনামূলক বেশি, সবচেয়ে বেশি। ঘনত্ব সবচেয়ে বেশি, তুলনামূলক কম, সবচেয়ে বেশি কম। সংকোচনশীলতা, এটা একটু বোঝাই দিই। কম্প্রেসিবিলিটি, সংকোচনশীলতা বলতে বোঝায় চাপ দিবা, এখন ওকে সংকুচিত হবে কিনা। যেমন ধরো গ্যাসিয়াস পদার্থ থেকে চাপ দিলে কিন্তু সংকুচিত হয়, কারণ আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। চাপ দিলে খানিকটা অণুগুলো দূরত্ব কমে যাচ্ছে, ওরা একসাথে কমে যাচ্ছে, আয়তন কমে যায়। তরলের ক্ষেত্রেও খানিকটা কমে, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে চাপ দিলে সংকোচনশীলতা হয় না, মানে খুব একটা সংকোচন হয় না, খুব কম আর সবচেয়ে বেশি। তাহলে কঠিন, তরল এবং গ্যাসিয়াস পদার্থের যদি পার্থক্যগুলো পরীক্ষা আসে, ইউজুয়ালি খুব একটা আসে না, বাট আশা করি আজকের পর থেকে এটা ভুলবা না। তাহলে এখানে মুখস্থ করে দেই, কঠিন পদার্থের আকারও আছে, আয়তনও আছে। গ্যাসিয়াস পদার্থের আকারও নাই, আয়তনও নাই। আর তরলের আয়তন আছে, আকার নেই। এবার আসে আন্তঃআণবিক দূরত্ব, কঠিনের কম, তরলের তার থেকে বেশি, গ্যাসিয়াসের আরো বেশি। আন্তঃআণবিক বল উল্টাটা, আকর্ষণ উল্টা কেন? কঠিনের বেশি, তরলের তুলনামূলক বেশি, সবচেয়ে কম।
এরপর আসি গতিশক্তি, সবচেয়ে কম, তুলনামূলক বেশি, সবচেয়ে বেশি। মানে এই যে এইটা হচ্ছে তুলনামূলক, মাঝামাঝি আরকি, বুঝছো? তুমি যদি এখানে তুলনামূলক কমও লিখো তাও কোনো সমস্যা নেই। তরলেরটা মাঝামাঝি, তো যেকোনো একটা লিখলেই হয়। এবার একটা জিনিস আসি, সেটা হচ্ছে তোমাদের বইতে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে কণার গতিশক্তি। কণার গতিশক্তি তুমি যখন পড়বা সেটা একটু পরে আসি, তার আগে একটু দেখি হচ্ছে আচ্ছা মোমের জ্বলন এবং মোমের ৩ অবস্থা। তোমাদের বই অনুযায়ী যদি হচ্ছে একটু আগাই, তাহলে সেই বই অনুযায়ী যদি আগাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। দাঁড়াও, এটা এখানে আছে কিনা। কণার গতিশক্তি একটু বোঝা দরকার এই জিনিসটা। আমরা জানি যে কোনো পদার্থ অনেক ছোট ছোট কণা নিয়ে তৈরি হয়, তাই না? যে কোনো পদার্থ। এখন কণার গতিশক্তি এটা বোঝানোর জন্য আমাদেরকে একটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। কি শিখতে হবে ভাইয়া? কণার গতিতত্ত্ব। এখন কণার গতিতত্ত্বতে আসলে কি বলা হয়? কণাগুলো আসলে বাচ্চাদের মতো। কারো ঘরে যদি ছোট বাচ্চা কাচ্চা থেকে থাকে দেখবা ওরা না এক জায়গায় দাঁড়ায় থাকে না, একেবারে হইতেছে মোটামুটি চারিদিকে চারিদিকে ছটফট ছটফট করে। তুমি যেখানে দেখবা, যা রাখবা দেখবা এটা ভাঙতেছে, ওটা ফেলা দিচ্ছে, ওইটা উপরে উঠাইতেছে, এই চিনির কোটা ফেললো, লবণের কোটা ফেললো, লবণের প্যাকেট ছিঁড়ছে, আটার প্যাকেট ছিঁড়ছে, এরকম করতেই থাকে। অনেকে ছোট ভাই বোন আছে, তারা হয়তো এগুলো দেখছো, এক্সপেরিয়েন্স আছে। এখন কণার গতিতত্ত্বে কিছু কথা বলা হয় প্রতিটা পদার্থ ছোট ছোট কণা নিয়ে তৈরি, অণু বলি, পরমাণু বলি, এবং এইগুলো না কখনো এক জায়গায় দাঁড়ায় থাকে না। এরা সব সময় মুভ করতে থাকে, মুভ করতে থাকে, মুভ করতে থাকে। এবং কণার ৩ রকমের গতি হয়, বুঝছো? একটা হচ্ছে কম্পন গতি, একটা হচ্ছে আবর্তন গতি, একটা হচ্ছে স্থানান্তর গতি। স্থানান্তর। কম্পন গতি, আবর্তন গতি এবং হচ্ছে স্থানান্তর গতি। এখন এই যে কম্পন গতি, আবর্তন গতি এবং স্থানান্তর গতি, কম্পন মানে অণুগুলো অলওয়েজ ভাইব্রেট করতে থাকে। যে কোনো বস্তুর কণা তুমি যদি অণু না সবসময় ভাইব্রেশনে থাকে। আবর্তন গতি মানে হচ্ছে হালকা তারা একটু নাড়াচাড়া করে। আর স্থানান্তর গতি মানে হতেছে অণু এক জায়গা থেকে লাফায় লাফায় ছুটে ফিটে অন্য জায়গায় চলে যায়। এই কম্পন গতি থাকে আসলে কঠিন পদার্থে। মানে কঠিন পদার্থে কণাগুলো নাড়াচাড়া তো খুব একটা করার সুযোগ পায় না, জায়গায় ঝিম মেরে ভাইব্রেট করতে থাকে। আবর্তন গতি তরলের বেশি হয়। এমন না যে হতেছে তরলের আবার কম্পন গতি থাকবে না। যার মধ্যে আবর্তন গতি আছে তার মধ্যে কম্পন গতিও আছে। মানে কণার গতি ৩টা লেভেলে হয়, বুঝছো? যদি অণুগুলো জায়গায় ভাইব্রেশন করে তাহলে কম্পন গতি। অণুগুলো যদি একটু সার্কুলেট করে, হালকা পাতলা একটু থাকে না, ঘোরাফেরা করছে, সেটাকে আবর্তন গতি বলা হয়। আর যদি কণাগুলো এক জায়গা থেকে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে যায় তখন সেটাকে বলা হয় স্থানান্তর গতি। তো এখানে মুখে মুখে একটু বলে রাখি, তোমাদের বইতে আলাদা করে এগুলো নাই। কঠিন পদার্থে শুধু কম্পন গতি থাকে। কি বললাম ভাই? কঠিন পদার্থের শুধু কম্পন গতি থাকে। তরল পদার্থে সব গতিই থাকে বাট একটা মডারেট লেভেলে থাকে। আর গ্যাসিয়াস পদার্থের সব গতিই থাকে এবং অনেক বেশি পরিমাণে থাকে। মানে স্থানান্তর গতি যদি থাকে, আবর্তন গতি কম্পন গতিতে এমনিতেই থাকবে। এরপরে আমরা কিছু জিনিস দেখি, এই গতিতত্ত্ব থেকে কিছু জিনিস হচ্ছে ব্যাখ্যা করা যায়। সেই জিনিসগুলো হচ্ছে ব্যাপন আর হচ্ছে নিঃসরণ। ব্যাপনকে ইংলিশে বলা হয় ডিফিউশন, আর নিঃসরণকে ইংলিশে বলা হয় ইফিউশন। সো এটা হচ্ছে ডিফিউশন, এটা হচ্ছে ইফিউশন। এই জিনিসটা নিয়ে আমাদের অনেকের মিসকনসেপ্ট থাকে এবং অনেকে আসলে হচ্ছে এটা নিয়ে কিছু ভুল ভ্রান্তি ধারণা থাকে যে ব্যাপন আর নিঃসরণের মধ্যে বিশেষত। তাহলে সোফার যা পড়লাম, ভৌত অবস্থার ভিত্তিতে ৩ রকম পদার্থ হয়, কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন পদার্থের আকারও নাই, আকারও আছে, আয়তনও আছে। গ্যাসিয়াসের আকার আয়তন কোনোটাই নাই। আর তরলের আকার নাই কিন্তু আয়তন আছে। আন্তঃনবিক শক্তি কঠিনের বেশি, গ্যাসিয়াসের কম। আন্তঃনবিক দূরত্ব কঠিনের কম, গ্যাসের বেশি।
এবার হচ্ছে আন্তঃনবিক গতিশক্তি এবার কার বেশি? কঠিনের বেশি, তরলের একেবারেই নাই। এরপর আসে হচ্ছে মানে আন্তঃনবিক দূরত্ব, আন্তঃনবিক গতি, আন্তঃনবিক গতিশক্তি, সংকোচনশীলতা এগুলো তুমি লিখতে পারবা। কণার গতিতত্ত্বে বলা হয় যে প্রতিটা বস্তুই ছোট, ছোট কণা নিয়ে তৈরি। এই কণাগুলো সবসময় কিন্তু গতিশীল থাকতে চায়। তো ৩ রকম গতি আমরা দেখি কম্পন, আবর্তন, স্থানান্তর। কঠিন পদার্থের তো আবর্তন, স্থানান্তর প্রশ্নই আসে না। অণুগুলো তো নাড়াচাড়া করে না। কিন্তু কম্পন গতি থাকে খানিকটা। তরলের সবগুলোই থাকে কিন্তু খুবই কম, কম থাকে। আর গ্যাসিয়াসে সব গতিগুলোই থাকে। বিশেষ করে স্থানান্তর গতি থাকে। আর যার স্থানান্তর গতি আছে তার বাকি ২ টা অবশ্যই আছে। আর ব্যাপন এবং নিঃসরণ আসলে গতিতত্ত্ব দিয়ে প্রকাশ করা হয়। ব্যাপন কাকে বলে? দেখো, ব্যাপন বলতে বোঝায় কোনো মাধ্যমে, দেখি ডেফিনেশনটা এখানে লেখা আছে কিনা, লেখা নেই। কোনো মাধ্যমে কোনো বস্তু ছড়ায় যাবে। যেমন ধরো বাসায় যদি ভালো কিছু রান্না হয়, তাইলে সেটার স্মেল আমরা পাই না? এখন বাসায় যে ভালো কিছু রান্না হচ্ছে, ওই রান্নাঘর থেকে কিছু একটা উড়ে এসে তোমার নাকের মধ্যে ঢুকছে। এবং তোমার নাকের যে অলফ্যাক্টরি যে সেন্সরি গুলো আছে, স্নায়ুগুলো আছে, সেগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়। তারপরে আমরা গন্ধটা পাই, তাই না? তাহলে ওই রান্নাঘর থেকে মসলার যে ছোট, ছোট কণাগুলো আছে, সেই কণাগুলো কড়াই থেকে বাতাসের সাথে মিশে। সেই কণাগুলো বাতাসের মাধ্যমে উড়ে, উড়ে তোমার নাকের মধ্যে যায়। তারপর তুমি বুঝো যে আম্মু আজকে গরুর মাংস রান্না করছে বা মুরগির মাংস রান্না করছে। আবার কেউ যদি খুব সুন্দর পারফিউম লাগায়, তাহলে পারফিউমের গন্ধ তোমার নাকে আসে। কেন আসে? কারণ এই পারফিউম থেকে কিছু ছোট, ছোট কণা বাতাসের সাথে মিশে তোমার নাকে আসে। তার জন্যই তো তুমি হচ্ছে এই যে অলফ্যাক্টরি সেন্সরি গুলো অ্যাক্টিভ হয় এবং তুমি বুঝো যে আচ্ছা আশেপাশে খুব সুন্দর পারফিউম লাগে কেউ ঘুরছে। তাহলে এই যে বিভিন্ন জিনিস যে ছড়ায় যায়, এই ছড়ায় যাওয়াটাকে বলা হয় হচ্ছে ব্যাপন। তাহলে আমি যদি এটা পার্থক্য আকারে লিখে দেই, ব্যাপন এবং নিঃসরণের মধ্যে, ব্যাপনের ডেফিনেশন হচ্ছে এইটা। কোনো মাধ্যমে কঠিন বস্তুরও ব্যাপন হইতে পারে, কঠিন হইতে পারে, তরল হইতে পারে, কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া। ওকে, কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, এই স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে আমরা ব্যাপন বলি। এখন প্রশ্ন হচ্ছে নিঃসরণ কাকে বলে? আগে নিঃসরণের উদাহরণটা দেই। ফুটবল তো আমরা অনেকেই খেলছি, বিশেষ করে ছেলে যারা আছো। ফুটবল মাঝে মধ্যে লিক হইতো না? অথবা যেখান থেকে তুমি পাম্পটা ঢুকাও সেখানে মাঝে মধ্যে ওই লিক হয়ে যেত। এখন ফুটবল যখন লিক হয়ে যায়, তখন সেখানে কি হবে? সেখানে হচ্ছে গ্যাস বের হয়ে যায়, তাই না? এখন যখন গ্যাস বের হয়ে যাবে তখন খেয়াল করো ভেতরে কিন্তু গ্যাসের চাপ অনেক বেশি আর বাহিরে গ্যাসের চাপ অনেক কম। তো এই জন্য ভেতর থেকে গ্যাসটা বাহিরে বের হইতে চায়। প্রেসার বেশি ভেতরে, বাহিরে প্রেসার কম। এখন আমার কথা হচ্ছে ব্যাপনেও জিনিসটা ছড়াই গেল, এই নিঃসরণেও জিনিসটা ছড়াই গেল। আচ্ছা, ব্যাপনের হারের নির্ভরশীলতা, না এটা তো আমি এখানে লিখবো না। ব্যাপনের নিঃসরণ এটা এইখানে লেখার কথা ছিল। দাঁড়া দেখি এগুলো কপি করা যায় কিনা। আই গেস যায়, আমার কাছে টেকনোলজি আছে। লক করলাম। তারপরে এটাকে হচ্ছে কপি করলাম, কপি না কাট করি, কাট তো মনে হয় করা যায় না। আচ্ছা কপি করি, করে তারপরে এখানে দেখি পেস্ট করা যায় কিনা। ওই এটা তো লাগবে না আমার। ইম্পোর্ট ক্লিপবোর্ড, এই তো হয়েছে, দেখছো? তো আমি যেটা বলতে নিয়েছিলাম যে ভেতরে ফুটবলের ভেতরে গ্যাসের চাপ অনেক বেশি ছিল, বাইরে গ্যাসের চাপ কম, এই জন্য ভেতর থেকে বাইরে আগে বের হয়েছে। তো ব্যাপনও ছড়ায় যাওয়া, নিঃসরণও ছড়ায় যাওয়া, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যখন ব্যাপন হয়
ট্রাস্ট মি, আমার বাসায় এখন বাজে হচ্ছে দুপুর হইছে ১৩টা ৫৫, মানে ১টা ৫৫। আমার বাসায়ও আমি হয়তো টেবিলে খাবার সার্ভ হচ্ছে, আমি খাবারের স্মেল পাচ্ছি। এখন আমি বলতে চাচ্ছি যে ব্যাপন যখন হয় তখন না চাপের তারতম্য থাকে না। যেমন ধরো আমার খাবার টেবিল আর আমার রুম, এর মধ্যে কিন্তু গ্যাসের চাপের তারতম্য নাই। আমরা একই চাপীয় মাধ্যমে আছি। তো ওই অণুগুলো ছড়ায় স্বতঃস্ফূর্তভাবে। উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যে আসে এমন না। ও একই চাপীয় মাধ্যমে ছড়ায়। কিন্তু অণুব্যাপন কি হয়? উচ্চ চাপীয় মাধ্যম থেকে নিম্ন চাপীয় মাধ্যমে ছড়ায় এবং অণুব্যাপনটা না একটা ফোর্স থাকে, এক্সটার্নাল ফোর্স। সেই ফোর্সটা কি জানো? সেই ফোর্সটা হচ্ছে ওই যে চাপের তারতম্য। তাহলে ব্যাপন এবং নিঃসরণের সায়েন্টিফিক পার্থক্য হচ্ছে এইটা, যে একই চাপীয় মাধ্যমে ছড়ায়। ব্যাপন হয় একই চাপীয় মাধ্যমে। আর এখানে কি হয়? উচ্চ চাপ থেকে নিম্ন চাপে ছড়িয়ে পড়া। উচ্চ চাপীয় মাধ্যম থেকে নিম্ন চাপীয় মাধ্যমে নিম্ন চাপীয় মাধ্যমে বস্তুর সজোরে প্রবাহিত হওয়া। ওকে, তাহলে মনে রাখবো ব্যাপন হয় হচ্ছে স্পন্টেনিয়াসলি, এবং ব্যাপনের যে চাপীয় মাধ্যম সেই চাপীয় মাধ্যমগুলো সেম থাকে। অনুব্যাপনে কি হয়? উচ্চ চাপীয় মাধ্যম থেকে নিম্ন চাপীয় মাধ্যমে বস্তুর সজোরে প্রবাহিত হওয়া, সেটাকে বলা হয় অনুব্যাপন। এরপরে দেখো তো, ব্যাপন হয় স্বতঃস্ফূর্ত এবং স্পন্টেনিয়াসলি। এটা আমরা জানি, এটা স্পন্টেনিয়াসলি হয় বা স্বতঃস্ফূর্ত হয়। যদি পার্থক্য বলে রাখি, স্বতঃস্ফূর্ত, এটা কিন্তু মোটেও স্বতঃস্ফূর্ত না। সো এটা স্বতঃস্ফূর্ত না। ওকে, তারপর আসি হতেছে ব্যাপনে একটা এক্সটার্নাল ফোর্স থাকে না, অনুব্যাপনে কি থাকে? একটা এক্সটার্নাল ফোর্স থাকে। তারপর ব্যাপন হয় কি আস্তে আস্তে না, ব্যাপন স্লো হয়। অনুব্যাপন কি হয়? অনুব্যাপন কিন্তু অনেক ফাস্ট হয়। আশা করি ব্যাপন এবং অনুব্যাপনের পার্থক্যটা বুঝতে পারছো। এবার আসি, আমাদের পরীক্ষা আসলে অনুব্যাপন নিয়ে কোনো কিছু আসে না, আমাদের পরীক্ষায় যা আসে সব হচ্ছে ব্যাপন নিয়ে আসে। এই স্লাইডে যা আছে, এখানে আছে ব্যাপনের হারের নির্ভরশীলতা। মানে ব্যাপনের হার বলতে কি বুঝায় জানো? তুমি কোনো বস্তু সে ছড়ায় যাচ্ছে, এখন সে কি ধীরে ধীরে ছড়াচ্ছে নাকি তাড়াতাড়ি ছড়াচ্ছে? মানে ব্যাপনের হার যদি এটা বলি, ব্যাপনের হারকে যদি আর দিয়ে সিম্বলাইজ করা হয়, আর সমান হইতেছে ভি বাই টি। ভিটা কি? ভিটা হইতেছে ব্যাপিত গ্যাসের আয়তন। ব্যাপিত গ্যাসের আয়তন, তোমাদের বই এটা নাই, বাট কলেজে উঠলে তুমি শিখবা এটা। ব্যাপিত গ্যাসের আয়তন, আর টিটা হচ্ছে টাইম। এখন ব্যাপনের হারের যদি আমি ডেফিনেশন বলি, তাহলে ব্যাপনের হারের ডেফিনেশন এটা দাঁড়ায় একক সময়ে যে আয়তন গ্যাস ব্যাপিত হয়। মানে ধরো এই যে আমার রুম থেকে আমি গ্যাস ব্যাপন করাচ্ছি, তাহলে প্রতি একক সময়ে যত বেশি আয়তন গ্যাস ব্যাপিত হবে ব্যাপনের হার বেশি, কম আয়তন গ্যাস ব্যাপিত হলে ব্যাপনের হার কম। সো একক সময়ে যত আয়তন গ্যাস ব্যাপিত হয় তাকে ব্যাপনের হার বলা হয়। এই সমীকরণ তোমাদের এখন পরীক্ষা আসবে না, জেনে রাখো। এটা তো সহজেই বোঝা যায় যে একক সময়ে যে আয়তন গ্যাস ব্যাপিত হয়। এখন এই ব্যাপনের হার তুমি যখন হচ্ছে বের করবা, তখন কিভাবে বের করবা বা কিসের উপরে নির্ভর করে? আচ্ছা, এখন আমরা দেখি যে কি কি বিষয় দ্বারা এই ব্যাপনের হার নির্ধারিত হয়। প্রথমত হচ্ছে কণার ভর। তুমি চিন্তা করো, ধরো আমার মতো মানুষ একজন যেরকম দৌড়াইতে পারবে, অনেক মোটাসোটা মানুষ তো সেরকম দৌড়াইতে পারবে না। তাহলে কে বেশি দৌড়ায় কে কম দৌড়ায় সেটা কিন্তু অবশ্যই ভর একটা বড় জিনিস, মানে বড় ফ্যাক্টর। ভর বেশি হলে সে কম দৌড়ায়। কণার ভর একটা। ইভেন যদি এর সম্পর্ক তোমাদেরকে বলি, তাহলে এরকম দাঁড়ায়, ব্যাপনের হার যদি আর হয়, আর সমানুপাতিক √1/m। এই m হচ্ছে আণবিক ভর, যেটাকে তোমরা বলো।
মানে ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই ফর্মুলাটা তুমি সামনে শিখবা, আমি তোমাকে দেখাই দিচ্ছি, এমন না যেটা মুখস্থ করতে হবে, জাস্ট দেখাই দিচ্ছি। এরপরে হচ্ছে মাধ্যমের প্রকৃতি। মানে ধরো তুমি কোন একটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাকে KMnO4 দিয়ে প্রকাশ করা হয়, KMnO4। তোমাদের বইতে দেখবে সংকেতটা আছে, এই চ্যাপ্টারে আছে। এটা কি ওই যে হাত পায়ে ঘা হইলে ডাক্তারের কাছে গেলে দেখবা এখানে হচ্ছে হালকা পার্পল রঙের বা বেগুনি রঙের কিছুটা লাগাই দেয়, ওটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওটা লাগালে কি হয়, ব্যাকটেরিয়া ইনফেকশন করতে পারে না। তো এই মাধ্যমের প্রকৃতি বলতে বোঝাচ্ছি পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে তুমি যদি পানির মধ্যে দাও তাহলে দেখবে এক রকমের ছড়াবে, আবার পানি না নিয়ে তুমি যদি তেল নাও তাহলে দেখবে অন্যরকম ছড়াবে। আবার তেল না নিয়ে তুমি বিভিন্ন রকমের তেল নাও, ধরো কেরোসিন নাও, ডিজেল নাও, পেট্রোল নাও, এক একটা মাধ্যমে ওর ব্যাপনের হার এক এক রকমের হয়। সো মাধ্যমের প্রকৃতি একটা। আরেকটা বড় বিষয় হচ্ছে তাপমাত্রা। আমরা জানি গরম করলে অণুগুলোর গতিশক্তি বাড়ে, তাই না? সো তুমি যদি পানির সাথে চা মেশাই দেখো, তুমি নর্মাল ঠান্ডা পানির সঙ্গে চা মেশাবা, মানে চায়ের টি ব্যাগ দিবা, আর গরম পানির সঙ্গে টি ব্যাগ দিবা, দেখবা গরম পানিতে ওই ব্যাপনের কণাগুলো বা ওই চায়ের কণাগুলো তাড়াতাড়ি ছড়ায়, মানে গরম পানিতে চা তাড়াতাড়ি লাল হয়ে যায়। আরও যদি কিছু থাকে সামনে আমরা দেখব। এখন তোমাদেরকে এরকম একটা এক্সপেরিমেন্ট তোমাদের বইয়ে আছে, সেই এক্সপেরিমেন্টটা যদি দেখাইতে চাই, এক্সপেরিমেন্ট হচ্ছে এরকম একটা টিউব নেওয়া হয়েছে, এক পাশে অ্যামোনিয়া গ্যাস নেওয়া হয়েছে, আরেক পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস নেওয়া হয়েছে। এখন এ ব্যাপিত হবে এই সাইডে, এ ব্যাপিত হবে এই দিকে। তো প্রশ্ন হচ্ছে এরা যখন দুইজনে একসাথে মিলবে, অ্যামোনিয়ার হাইড্রোক্লোরিক অ্যাসিড একসাথে মিলে একটা গ্যাস তৈরি করে, সেই গ্যাসটা হচ্ছে এইটা, অ্যামোনিয়া প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে তৈরি করে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই অ্যামোনিয়াম ক্লোরাইড আবার স্মোক তৈরি করে, সাদা ধোঁয়া তৈরি করে। তো যখনই এরা একসঙ্গে মিশবে তখনই সাদা ধোঁয়া তৈরি হবে। তো অ্যামোনিয়াও দৌড়াইতেছে, এই পাশে হাইড্রোক্লোরিক অ্যাসিডও দৌড়াইতেছে। তো প্রশ্ন হচ্ছে কে বেশি দৌড়াবে। তুমি যদি আণবিক ভর চিন্তা করো, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, নাইট্রোজেন 14 আর 3টা হাইড্রোজেন হচ্ছে 3, তাহলে 14 আর 3 17। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই ভরটা হচ্ছে 36.5। তাহলে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর বেশি, এবং তোমাদেরকে আমি কি শিখাইছি, যার ভর বেশি সে কম দৌড়ায়, তাহলে এটা কম কম দৌড়াবে, বেশি বেশি দৌড়াবে। তাহলে যদি তুমি এখানে সাদা ধোঁয়া পাও, সেই সাদা ধোঁয়া কার কাছে পাবা, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে। এরকম ধরো হচ্ছে স্মোক পাচ্ছ বা সাদা ধোঁয়া পাচ্ছ। তাহলে আশা করি বুঝতে পারছো যে যার ব্যাপনের হার বেশি তার ভর কম হয়, বা যার ভর কম হয় তার ব্যাপনের হার বেশি হয়। তাহলে এখানকার রেজাল্টটা হচ্ছে কি, রেজাল্টটা হচ্ছে এইটা, HCl এর কাছাকাছি কাছাকাছি সাদা ধোঁয়া তৈরি হয়, সাদা ধোঁয়া তৈরি হবে। অ্যামোনিয়ার কাছাকাছি কিন্তু না, HCl এর কাছাকাছি, কারণ অ্যামোনিয়া বেশি বেশি দৌড়ায়। ওকে, তাহলে এখানে একটু দেখি নিচের কোনটির ব্যাপনের হার, মানে ব্যাপনের কোনটির ব্যাপন সময় বেশি। ব্যাপন সময় বেশি হলে হার কম হয়। তাহলে তোমাকে এখানে যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটার আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড ভার্সনটা লিখি, তাহলে সেই প্রশ্ন দ্বারা হচ্ছে এরকম, কোনটির ব্যাপনের হার কম। তোমাদেরকে ফর্মুলা দেখাইছি না, ফর্মুলা কি, আর সমান হচ্ছে V/T। তাহলে বুঝতে পারছো যে টি যদি বেশি লাগে তাহলে আর কি হয়ে যায়, কমে যায় না। তাহলে ব্যাপনের সময় বেশি, চলো প্রতিটা আমি বের করি, আণবিক ভর বের করি। অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44। কারো যদি মানগুলো মুখস্থ না থাকে টেনশনের কোনো কারণ নেই, এই মানগুলো এতটাই কমন যে এই চ্যাপ্টার পড়তে পড়তে তোমাদের, বা আর 2-3টা চ্যাপ্টার পড়তে পড়তে এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। সালফার ডাইঅক্সাইড হচ্ছে সালফার 32, 64, আর ক্লোরিনের মান হচ্ছে 71। এখন এর মধ্যে আমাকে বলছে কোনটির সময় বেশি লাগবে। যে মোটা তার দৌড়াতে বেশি সময় লাগে না, তাহলে এখানে সব থেকে মোটাকে, সব থেকে ভারীকে, ক্লোরিন। তাহলে উত্তর কি হবে, ক্লোরিন। যদি প্রশ্ন চাইতো কোনটির ব্যাপনের হার বেশি, তখন উত্তর হইতো অ্যামোনিয়া। কিন্তু এখানে উল্টা প্রশ্ন চাইছে, কোনটির ব্যাপনের সময় বেশি হবে। কোন দুটির ব্যাপনের হার সমান, যেখানে ভর সমান সেখানে ব্যাপনের হার সমান। এখন দেখো মিথেনের ভর কত, 16, কার্বন 12, হাইড্রোজেন 4, 16, আর অ্যামোনিয়া 17।
এদের ব্যাপনের হার কাছাকাছি, কিন্তু একেবারে সমান তো বলা যায় না, তাই না? একেবারে সমান না। তারপরে যদি নিচেটা চেক করি, নাইট্রোজেন হচ্ছে 14 দুগুণা 28, আর এখানে অক্সিজেন হচ্ছে 16, আর নাইট্রোজেন হচ্ছে 14। 16 আর 14 মিলে থাকে হচ্ছে 30। এরাও কাছাকাছি, কিন্তু একদম সমান তো হবে না। তারপর এটা খেয়াল করি, কার্বন হচ্ছে 12 দুগুণে 24, C2 12 দুগুণে 24 আর 4 28, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 28। এখানে কত? কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে 12 আর 16 হচ্ছে 28। তাহলে এই হচ্ছে আমাদের আনসার। যেখানে ভর সমান সেইখানে ব্যাপনের হারও সমান হবে। কোনটি নিঃসরণের হার বেশি? যার ব্যাপনের হার বেশি তার নিঃসরণের হার বেশি। এখানে কিন্তু ব্যাপনের হার চাইছে, তাহলে এখানে স্ট্রেট ফরওয়ার্ড, যার ভর কম তার ব্যাপনের হার বেশি। পানির ভর হচ্ছে 18, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, অ্যামোনিয়া 17 আর মিথেন হচ্ছে 16, তাহলে কোনটা আনসার হবে? মিথেন আনসার হবে। ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। এরপরে দেখো, ব্যাপনের হারের নির্ভরশীলতা। ব্যাপনের হার কার কার উপর নির্ভর করে? মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে? হ্যাঁ, করে। তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে তুমি একই জিনিসকে কেরোসিনে দিলে যেরকম ব্যাপন পাবা, আমি ডিজেলে দিলে সেরকম ব্যাপন পাবা না, তাহলে মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে। আণবিক ভরের উপরে করে? উত্তর হচ্ছে করে। আমি তোমাদেরকে বলে আসছি। তাপমাত্রার উপরে করে? হ্যাঁ, করে। তাহলে উত্তর কি হবে? তিনটার উপরই ব্যাপনের হার নির্ভর করে। ব্যাপনের ক্ষেত্রে কোনটি সঠিক, মানে কোনটির ব্যাপনের হারে ক্রম ঠিক আছে? তাহলে আমি যদি একটা একটা করে চিন্তা করি, তুমি কোনটা ধরে আগাবা? শেষটা ধরে আগাবো? না, আমার কাছে মনে হচ্ছে যে এইটা ধরে আগাইলে মনে হয় আনসার পাবো। কেন আনসার পাবো? দেখো, অ্যামোনিয়া হচ্ছে 17, অ্যামোনিয়া 17, কার্বন ডাইঅক্সাইড 44, তাহলে অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি হবে। আর হাইড্রোজেন সালফাইডে কত? সালফার তো 32 আর হাইড্রোজেন হচ্ছে 2 মানে 34। তাহলে আণবিক ভর অনুযায়ী অ্যামোনিয়া সব থেকে হালকা আর ব্যাপনের হার সব থেকে বেশি, কার্বন ডাইঅক্সাইড সব থেকে ভারী, ব্যাপনের হার সব থেকে কম, মাঝখানে H2S। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি কিভাবে ওটা ধরেই হচ্ছে হিসাব করলেন? আমি তো করব, প্রথমটা করব, তারপর এটা, তারপর এটা, সবগুলো করে দেখব। আসলে এটা তো এক্সপেরিয়েন্স ম্যাটার করে, তাই না? আমি যত তাড়াতাড়ি করছি তোমার হয়তো এত তাড়াতাড়ি হবে না। তুমি হ্যাঁ এটা চেক করে দেখো। এখানে কেন মিলবে না? কারণ অ্যামোনিয়া ভাই 17 আর এখানে কার্বন ডাইঅক্সাইড 44। জীবনও কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর ওই ব্যাপনের হার অ্যামোনিয়া থেকে বেশি না। ওইটা দেখে আমি দ্বিতীয়টা দিয়ে ট্রাই করছি, মিলে গেছে। তোমার যদি মনে হয় যে তুমি এটা পারবা না, প্যারা নাই, তুমি এক এক করে সব চেক করে আসো। সাদা ধোঁয়া সৃষ্টি করে কোনটি? কিছুক্ষণ আগে দেখালাম অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া সৃষ্টি করে, তাই না? নিঃসরণ কাকে বলে? নিঃসরণ কাকে বলে জানি তো? জানি, কিছুক্ষণ আগে লিখে দিচ্ছি। তারপরে মুখে মুখে বলি যে উচ্চ চাপীয় মাধ্যম থেকে নিম্ন চাপীয় মাধ্যমে, খেয়াল করো, উচ্চ চাপীয় মাধ্যম থেকে নিম্ন চাপীয় মাধ্যমে কোনো বস্তুর সজোরে নিঃসরিত হওয়া বা সজোরে প্রবাহিত হওয়াকে বলা হয় নিঃসরণ। তো নিঃসরণে একটা চাপের প্রভাব থাকবেই, মনে রেখো। কণার গতিতত্ত্ব কাকে বলে? পারি? পারি। কণার গতিতত্ত্ব বলতে বোঝায় প্রতিটি বস্তুর কণা বা অণুগুলো অনবরত গতিশীল, এবং এখানে 3 রকমের গতি থাকে: কম্পন গতি, আবর্তন গতি এবং স্থানান্তর গতি। তারপরে তুমি 2টা লাইন অ্যাড করে দিলা, কঠিনের কম্পন গতি থাকে, বাকি 2টা থাকে না। তরলের সবগুলোই থাকে কিন্তু কম থাকে, আর গ্যাসিয়াসের সবগুলোই থাকে, অনেক বেশি থাকে। ব্যাপনে নিঃসরণ দুটি ভিন্ন প্রক্রিয়া, কেন? পারি? পারি। আমি ছোট করে লিখে দিচ্ছি, এইখানে ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, চাপ এখানে কোনো প্রভাবিত করে না। আর নিঃসরণের ক্ষেত্রে এখানে আমরা জানি উচ্চ চাপীয় মাধ্যম থেকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। ওকে, তারপর তুমি একটা ডেফিনেশন লিখে দিবা, 2টা উদাহরণ লিখে দিবা, তাইলেই হইতেছে। এরপর আসি এক্স ওয়াই জেড এর ব্যাপনের হারের ক্রম লিখো। এক্স ওয়াই জেড। তো প্রশ্ন হচ্ছে ভাই এক্স ওয়াই জেড তো আগে খুঁজে বের করতে হবে, তাই না? C2H2 প্লাস H2 তার মানে কি থাকে? C2H4, তাই না? C2H4, দেখো এটা সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড। আর হাইড্রোজেন নাইট্রোজেন মিলে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। তোমাকে না এগুলো জানতে হবে যে এখানে অ্যামোনিয়া তৈরি হয়, সালফার ডাইঅক্সাইড তৈরি হয় এবং এখানে ইথেন তৈরি হয়। আর এই প্রশ্নগুলো তো বোর্ড পরীক্ষায় আসে। তো ধরো তুমি এখন ক্লাস 9-এ পড়ো, এখন বোর্ড পরীক্ষা যখন তুমি দিতে যাবা তখন আসলে এই বিক্রিয়াগুলো তুমি তোমার লাইফে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। এই বিক্রিয়াগুলো কিভাবে হয়, কোন উৎপাদ তৈরি হয়, এগুলো যদি কেউ বুঝতে কষ্ট হয় প্যারা নিও না,
ওই সময় যেতে যেতে সবার এমনিতে এগুলো আত্মস্থ হয়ে যায়। এবার যদি ভর বের করি তাহলে এটার ভর হচ্ছে 17। তুমি এভাবে লিখতে পারো যদি স্যারকে একটু সুন্দর করে গোছায় লিখে দিতে চাও, এন অফ অ্যামোনিয়া সমান হচ্ছে 17, তাই না? এম অফ C2H4 এর ভর হচ্ছে 12 দুগুণে 24 আর 4 28, আর এম অফ SO2 এটা হচ্ছে 64। তাহলে আমরা জানি ব্যাপনের হার ভরের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে আর অফ অ্যামোনিয়ার ব্যাপনের হার এটা সব থেকে বেশি হবে। তারপরে আর অফ ইথেন ইথিন আর কি C2H4, তারপরে আর অফ সালফার ডাইঅক্সাইড। একদম ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। অনেকে বলতে পারে ভাই এখানে কি অনেক বেশি কিছু লিখতে হবে? এত বেশি কিছু লেখার দরকার নেই, উত্তর যদি এতটুকু হয় তুমি এতটুকুই লিখবা। আসলে এইটা বের করতে পারলে 2 মার্কস, এটা বের করতে পারলে 2 মার্কস, এভাবেই ডিজাইন করা, বুঝতে পারছো? একটা সময় ছিল যখন স্যাররা আসলে দেখতো যে 4 মার্কস তাইলে আমাকে 2 পেজ লিখতে হবে, 3 মার্কস তাইলে 1.5 পেজ লিখতে হবে। এখন না ওটা নাই। বিশেষ করে তোমরা যারা সায়েন্সে পড়ো, যে প্রশ্নের যতটুকু উত্তর সেই প্রশ্ন অতটুকুই লিখবা। শুধু শুধু বাড়তি কথা লেখার তো মানে হয় না। 1 নং এবং 2 নং বেলুনের মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে এটা কিন্তু ভাই দুই লাইনের আনসার। H2S এর আণবিক ভর কত? হাইড্রোজেন হচ্ছে 2 আর সালফার হচ্ছে 32। তাহলে যোগ করলে তা কত থাকে দেখো 14। তাহলে এখানে 2 যোগ হচ্ছে 32 যোগ করলে থাকে হচ্ছে 34, আর এখানে হচ্ছে 17। তাহলে কার ব্যাপনের হার বেশি? ওই যে অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি। আর অফ হচ্ছে H2S। আর তুমি যদি চাও স্যারকে একেবারে সুপার ইমপ্রেস করা বুঝতো, একটা হচ্ছে কাউকে ভালো লাগা, আরেকটা হচ্ছে ইমপ্রেশন তৈরি করা। একটা ইংলিশে কথা আছে যে ইউ ডোন্ট হ্যাভ দ্য সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন। বলা হয় প্রথম ইমপ্রেশন তৈরি করার জন্য তুমি কখনো সেকেন্ড চান্স পাবা না, এবং কোনো কিছু দেখার প্রথম 10 বা 20 সেকেন্ডের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি করে ফেলে মানুষ। এটা কেমন? ধরো তোমার সামনে আমি গেলাম, আমার আমার চুলের কাট, আমার হচ্ছে ধরো দাড়ির কাট, এরপর হচ্ছে আমার ফিটনেস, আমার জামা কাপড়, টাই, ঘড়ি, ফোন, জুতা, বা হচ্ছে আমি কি গাড়িতে করে গেছি, এটা দেখে মানুষ একটা ফার্স্ট ইমপ্রেশন নেয়। এবং রানী এলিজাবেথের একটা কথা আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। আর ফার্স্ট ইমপ্রেশন কিন্তু প্রথম 20 সেকেন্ডের মধ্যে হয়ে যায়, এবং ইউ ডোন্ট হ্যাভ দ্য সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন। সো কাউকে তুমি প্রথমবার দেখার পরে যে ইমপ্রেশন তৈরি হবে ওইটা প্রথমবারই হয়, ওটা সেকেন্ডবার হয় না। এখন তুমি যদি স্যারকে ফার্স্ট ইমপ্রেশনে তোমার প্রেমে ফেলতে চাও, তোমার খাতার প্রেমে ফেলতে চাও, তাহলে তুমি এই লাইনটাও লিখে দিতে পারো যে আমরা জানি আর সমানুপাতিক √1/m, অ্যান্ড আই নো দ্যাট তোমাদের বইতে এটা নাই, কিন্তু আমি বিশ্বাস করি তোমার স্যার এটা জানে, এবং এটা ভুল না, এটা কলেজের বইতে আছে। তোমরা জানো যে আমি মেনলি কলেজের স্টুডেন্টদেরকে পড়াই, তো এটা কলেজের বইয়ে আছে, খুবই স্বীকৃত গ্রাহামের সূত্র। সো গ্রাহামের সূত্র থেকে এখানে লেখা যায়। তাহলে এটা বেশি হলে এটা কম হয়, কম হলে বেশি হয়, ব্যস্তানুপাতিক। গলন এবং স্ফুটনে যাওয়ার আগে একটা প্রশ্ন তোমাদের বইয়ে আছে, মোমবাতির যে ইয়াটা তোমাদের বইয়ে পড়ে আছে দেখে আমিও তোমাদেরকে একটু পরে পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে এটা মোমবাতির দহন। তোমরা জানো কিনা মোম একটা হাইড্রোকার্বন। মোম কি ভাইয়া? একটা হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন কার্বন মিলে হতেছে মোম তৈরি হয়। হাইড্রোকার্বন HYDRO হাইড্রো। মোম একটা হাইড্রোকার্বন, এবং যে কোনো হাইড্রোকার্বনকে তুমি পোড়াইলে কি কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আরো তৈরি হয়, পানি তৈরি হয়। এই পানিটা এখানে লেখা হয়নি। তো প্রশ্ন হচ্ছে ভাই মোমবাতি যখন জ্বলে তখন তো গলে গলে পানি পড়ে না, পড়ে পানিতে আসলে গ্যাসিয়াস পানি তৈরি হয়, জলীয় বাষ্প তৈরি হয়, সেটা উড়ে চলে যায়। এখন তুমি যখন মোমবাতিকে দহন করবা তখন কিন্তু দুই রকম পরিবর্তন হয়, ভৌত পরিবর্তনও হয়, রাসায়নিক পরিবর্তনও হয়। সেটা কিরকম? মোমবাতিকে পোড়াইলে কিছু মোম উড়ে চলে যায় কার্বন ডাইঅক্সাইড হিসাবে, পানি হিসেবে, সেটা আমাদের রাসায়নিক পরিবর্তন। আবার কিছু মোম গলে যায়, সেটা ভৌত পরিবর্তন, বাট ওই দিকে আমরা যাবো না। আমরা এখানে আসি যে মোমবাতির জ্বলন এবং মোমের 3 অবস্থা। ধরো এই হচ্ছে তোমার সেই সলিড একটা মোম আছে, এখানে হচ্ছে মোমবাতি হচ্ছে জ্বলতেছে, এবং এখানে আলো হচ্ছে, এবং এইখানে দেখছো যেরকম মোম গলে গলে পড়ে না। এখন এই মোমটা তো কঠিন মোম, তাই না? কঠিন। আবার এই যে মোম যে উড়ে চলে যাচ্ছে, যে কার্বন ডাই অক্সাইড হিসেবে উড়ে চলে যাচ্ছে, আবার মোম যে হচ্ছে পানি হিসেবে উড়ে চলে যাচ্ছে, এটাকে আমরা কি বলি? গ্যাসিয়াস অবস্থা।
আর কিছু মোম অল্প সময়ের জন্য, যে এইখানে কিছু মোম থাকে, দেখা এই যে এইখানে কিছু মোম থাকে যেগুলো লিকুইড ফরম্যাটে থাকে, এবং এই শয়তানি তো অনেকেই করছে, আমিও করছি, যে হচ্ছে মোমবাতিকে উল্টায় ধরে হাতের উপরে ফেলা, এবং এটা কিন্তু অনেক মজা লাগে। কিছুক্ষণ থাকে, খুব যে বেশি ব্যথা লাগে তাও না, হালকা একটু মানে গরম লাগে, তারপরে এখানে হাতে ঠান্ডা হয়ে যায়। এরকম যদি হচ্ছে অনেকগুলো ফেলার পরে হাত টান টান করলে ওটা ফেটে ফেটে যেত, এত মজা লাগতো ছোটবেলায়। তো মোমের জ্বলনের সময় কিন্তু ৩ রকম পরিবর্তনও দেখা যায়। ৩ রকম হচ্ছে ভৌত অবস্থা দেখা যায়। কঠিন, আবার এখানে তরল থাকে, আর গ্যাসিয়াস অবস্থায় তো উড়ে চলেই যায়, তাই না? দেখো কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? কোনটির? হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, কিন্তু আয়োডিন কি থাকে? তরল সলিড থাকে। তাহলে যেহেতু আয়োডিন সলিড থাকে সেহেতু ওর আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি। দেখো এটা হচ্ছে গ্যাস, গ্যাস, এটা গ্যাস, কিন্তু এটা আবার কি? এটা আবার সলিড। মোমের দহনে উৎপন্ন হয় কি? উৎপন্ন হয় পানি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, হাইড্রোজেন তৈরি হয় না ভাই। তাহলে উত্তর হবে 1 এবং 3। কিছুক্ষণ আগে তোমাদেরকে শিখে আসলাম। মোমের গলনে তাপ আলো উৎপন্ন হয়, দ্যাট ইজ কারেক্ট। কণাসমূহের আন্তঃনবিক শক্তি কমে যায়, গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। হ্যাঁ, গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। তোমরা অনেকে জানো না যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। সো ওরা যে গ্রিন হাউস গ্যাস বুঝাইছে, গ্রিন হাউস কি সেটাও তোমরা জানো না, পরে পড়ো। বাট গ্রিন হাউস গ্যাসের অন্যতম উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর কণাসমূহের আন্তঃনবিক গতিশক্তি কমে যায়। আন্তঃনবিক গতিশক্তি কমে যায় না, আন্তঃনবিক গতিশক্তি বেড়ে যায়। কারণ মোম সলিড আছে, তুমি লিকুইড আর গ্যাসিয়াস বানাচ্ছ, লিকুইড গ্যাসের আন্তঃনবিক শক্তি বাড়ে না। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3। ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? কোনটির আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি? হিলিয়াম কি গ্যাস না? তেল কি ভাইয়া? লিকুইড। ম্যাগনেসিয়াম ধাতু, তাহলে সলিড। অক্সিজেন আবার গ্যাস। তাহলে যার যে সলিড ফরম্যাটে আছে তার আন্তঃনবিক শক্তি সবচেয়ে বেশি। কোন পদার্থের সংকোচনশীলতা সবচেয়ে কম? মানে চাপ দিলে সংকোচন হয় না, কোন পদার্থ? কঠিন পদার্থ, তাই না? তাহলে তরল, বায়বীয়, কঠিন, প্লাজমা। এই যে প্লাজমা অবস্থা তোমাদের বইতে নাই, শুরুতে বলছিলাম না পদার্থের ভৌত অবস্থা 5টা, তোমাদের বইতে 3টা লিখছে, প্লাজমা সেই 3-এর বাইরে একটা, বুঝছো? তো ওইদিকে আমরা না যাই, বইয়ে যা আছে সে পর্যন্ত থাকি। তরল, বায়বীয়, কঠিন। তোমাদের 9-10 স্টুডেন্টদের একটা মজার ব্যাপার আছে। তোমরা মনে করো তোমাদের বইয়ে যেটা আছে সেটাই ঠিক, এবং এর বাইরে যা আছে সব ভুল। 9-10 স্টুডেন্ট এটা মনে করে। কলেজে গেলে পর তুমি এটা মনে করবা না। কলেজে গিয়ে যদি কোনো কিছু বলে, শাওন ভাই যদি বলে যে এই বইটাতে ভুল আছে, তুমি শাওন ভাইয়ের কথাটা বিশ্বাস করবা। বাট স্কুলের স্টুডেন্টদেরকে এটা বিশ্বাস করানো কঠিন কাজ। এই জন্য আমরা তোমাদের বই অনুযায়ী থাকি। মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে? মোমের দহনে কি ধরনের পরিবর্তন ঘটে? মোমের দহনে ভৌত পরিবর্তনও ঘটে, রাসায়নিক পরিবর্তনও ঘটে। তোমরা ভৌত রাসায়নিকটা এখনো পড়ো নাই, এটা তোমরা পড়বা হচ্ছে চ্যাপ্টার 7-এ গিয়ে। ভৌত পরিবর্তন মানে হচ্ছে শুধু অবস্থার পরিবর্তন হয়, আর রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে তোমার নতুন পদার্থ তৈরি হয়। সো তারপরে যেহেতু প্রশ্নটা আসছে, আমি একটু তোমাকে আনসার বলে দিই। ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন হয়, উভয় পরিবর্তন হয়। কেন? ওই যে আবারও তোমাদের সেই মোমের ছবিটা একটু আঁকি। এই হচ্ছে মোম, ধরো এই হচ্ছে মোম জ্বলতেছে, ওকে। এইখানে মোম তো গলে গলে পড়বে, তাই না? এই যে মোম যে গলে গলে পড়ে, এই গলে গলে পড়া ভৌত অবস্থার পরিবর্তন। তাহলে এই গলে গলে পড়াটাকে আমরা বলি হতেছে ভৌত পরিবর্তন, জাস্ট ফিজিক্যাল ফেজের পরিবর্তন হচ্ছে। আর এখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাচ্ছে CO2, এখান থেকে যে পানি উড়ে চলে যাচ্ছে গ্যাসিয়াস পানি, এটাকে আমরা কি বলি? এখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন হয়, রাসায়নিক পরিবর্তন। আবারও বলে রাখি, ভৌত পরিবর্তনে পদার্থের শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, মানে কঠিন থেকে তরল হয় বা তরল থেকে গ্যাস হয়, এটুকুই। আর রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয়, যেটা আবার আগের অবস্থায় ব্যাক করা যায় না। মোম ঠিক আছে গলে পড়ে, তাহলে সব মোম কি গলে পড়ে? সব মোম যদি গলে পড়তো তাহলে তার মোম আর কেনা লাগতো না। মোম জ্বালাইলাম, গলে গলে পড়লো, ওইটারে আবার নতুন করে ফিতা দিয়ে আবার জ্বালাইলাম, এটা তো হয় না আসলে। কিছু মোম তো কার্বন ডাইঅক্সাইড পানি হিসেবে চলে যায়, এবং ওখান থেকে আবার মোম ফেরত পাওয়া যায় না। এই জন্য মোমের দহন 2 পরিবর্তনই ঘটে। মোমের দহনে পদার্থে 3 অবস্থায় দেখা যায়, ব্যাখ্যা করো। এটা আমরা পারি। ওই যে সলিড মোম তো তোমার হাতেই থাকে,
কিছু গ্যাসিয়াস হিসেবে উড়ে চলে যায়, আর কিছু মোম লিকুইড ফরম্যাটে গলে গলে পড়ে, এটা আমরা পারি। তারপর হচ্ছে মোম প্লাস এইটা 0°C তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, হাইড্রোজেন এবং অক্সিজেন বি যৌগ কি? বি যৌগ হচ্ছে পানি, তাই না? যে এখানকার বি হচ্ছে পানি, উপরের বিও পানি। এখন 0°C তাপমাত্রায় বি যৌগের ভৌত অবস্থার কি পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। এখন 0°C তাপমাত্রায় পানি কিসে পরিণত হয়? বরফে পরিণত হয়। পানি বরফে পরিণত হয়। তো প্রশ্ন হচ্ছে ভাই, এটা গ নম্বর প্রশ্ন, মানে 3 মার্কসের প্রশ্ন, এইটুকু লিখলে কি তুমি ফুল মার্কস পাবা? না, শুধু বরফে পরিণত হয় ভালো কথা, এরপর তোমাকে কতগুলো স্টেটমেন্ট লিখতে হবে। এই বরফে পরিবর্তন হওয়ার সাথে সাথে কিছু জিনিস তো পরিবর্তন হয়, যেমন ধরো এর আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক আকর্ষণ বাড়ে না? যেহেতু কঠিন পদার্থে পরিণত হয়েছে, আন্তঃআণবিক বল বাড়ে বা আন্তঃআণবিক আকর্ষণ বাড়ে। এর আন্তঃআণবিক দূরত্ব কমে। আন্তঃআণবিক দূরত্ব কমে, তাই তো? এরপর হচ্ছে গতিশক্তি কমে যায়। গতিশক্তি কমে যায়। তারপরে সংকোচনশীলতা কমে যায়। সংকোচনশীলতা কমে। আরো যেগুলো আছে, ওই যে তোমাকে যে চার্ট দেখাইছিলাম সেই চার্টে আরো যেগুলো আছে। ও আরেকটু বলে রাখি, আয়তন বাড়ে, বরফের আয়তন বেশি হয়ে যায় পানি থেকে, আয়তন বাড়ে। সবার ক্ষেত্রে না, বরফের ক্ষেত্রে দেখা যায়। তুমি দেখবা কোনো বোতলে একেবারে ভরে যদি পানি রাখো, তারপর যদি সেটা বরফ হয়, তাহলে বোতলটা প্রায় হচ্ছে ফেটে যাওয়ার মতো অবস্থা হয়। কাচের বোতল হলে অবশ্যই ফেটে যাবে, প্লাস্টিকের বোতল হলে ওই যে ইয়া হয়, মানে ফরমেশনটা সেম থাকে না। 1 নংয়ে ভৌত রাসায়নিক পরিবর্তন, কিন্তু 2 নংয়ে শুধু রাসায়নিক পরিবর্তন বিশ্লেষণ করো। শোনো, এটা তোমরা হচ্ছে চ্যাপ্টার 7 নং চ্যাপ্টারে পড়বা, রাসায়নিক বিক্রিয়াতে। তারপরে তোমাদেরকে একটু হিন্ট দিয়ে দেই। হিন্ট হচ্ছে, মোমবাতি দহন করলে ভৌত পরিবর্তনও হয়, রাসায়নিক পরিবর্তনও হয়, ঠিক আছে, ভালো কথা। তোমাদেরকে দেখাইলাম যে মোমটুকু গলে গলে পড়ে সেই অংশ ভৌত পরিবর্তন, আর যে মোমটুকু কার্বন ডাইঅক্সাইড পানি হিসেবে উড়ে চলে যায় সেই অংশটুকু রাসায়নিক পরিবর্তন। আর 2 নংয়ের বিক্রিয়ায় পানি তৈরি হয়, এই পানি থেকে তো সহজ উপায়ে হাইড্রোজেন অক্সিজেন আলাদা করা যায় না, এই জন্য এটা রাসায়নিক পরিবর্তন। আমি এটা কেটে রাখছি, কারণ এটা দেখলে আবার অনেকে কনফিউজড হবা। ব্যাপন নিঃসরণ তো আমরা পড়ে ফেলছি। তাহলে সো ফার তোমাদেরকে যে অংশটুকু পড়ানো হয়েছে, আমি যদি সংক্ষেপে রিভিউ করি তাহলে এরকম দাঁড়ায়। পদার্থের 3টি ভৌত অবস্থা থাকে, কঠিন, তরল এবং গ্যাসিয়াস। কঠিন পদার্থের আকারও আছে, আয়তনও আছে। তরলের আকার আছে কিন্তু আকার নাই, আয়তন আছে। গ্যাসের আকারও নাই, আয়তন নাই। কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কম কিন্তু শক্তি বেশি। গ্যাসিয়াসের দূরত্ব বেশি কিন্তু শক্তি কম। কঠিন পদার্থের সংকোচনশীলতা খুবই কম, তরল পদার্থের নাই। কঠিন পদার্থের ক্ষেত্রে তুমি হচ্ছে কি বলে, গতিশক্তি হচ্ছে কম, গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বেশি। গেল এটুকু। তারপরে আমরা শিখলাম হচ্ছে যে তোমার হচ্ছে কণার গতিতত্ত্ব। এরপরে শিখলাম ব্যাপন এবং নিঃসরণ। ব্যাপন হচ্ছে একই চাপীয় মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে কোনো কণা ছড়িয়ে পড়াকে ব্যাপন বলা হয়। ব্যাপনে চাপের কোনো প্রভাব নেই, ব্যাপনটা স্পন্টেনিয়াস স্লোলি হয়। আর নিঃসরণের ক্ষেত্রে হচ্ছে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, এখানে চাপের প্রভাব আছে এবং মানে নিঃসরণটা খুব ফাস্ট একটা প্রসেস। তারপরে ব্যাপন যখন তুমি করবা, ব্যাপনের হার কিসের উপর নির্ভরশীল? মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভরশীল, ওই কণার ভরের উপরে নির্ভরশীল এবং তাপমাত্রার উপরে নির্ভরশীল। এবং নর্মালি আমাদের ভর থেকে প্রশ্ন আসে, ভর কম হলে ব্যাপনের হার বেশি হয়। তারপরে দেখলাম মোমের দহন করলে 3টা ভৌত অবস্থায় দেখা যায়, কঠিন মোমও দেখা যায়, তরল মোমও দেখা যায়, আবার গ্যাসিয়াস মোমও দেখা যায়। এই 3টা ভৌত অবস্থায় দেখা যায়। সোফার এইটুকু আমাদের পড়ানো হয়েছে।
এবার হচ্ছে গলন এবং হচ্ছে স্ফুটন। আমি একটা ব্রেক নিয়ে তারপর শুরু করছি, পানি খেয়ে আসি, দাঁড়াও। আচ্ছা, গলনকে ইংলিশে বলা হয় মেল্টিং। ওকে, মানে গলায় ফেলা আর কি, বুঝছো? মেল্টিং। আর স্ফুটনকে ইংলিশে বলা হয় বয়েলিং। এখন এই গলন বলতে কি বোঝায়? গলন বলতে বোঝায় তুমি কোনো জিনিস সলিড থেকে লিকুইড বানাচ্ছ, বুঝছো? সো কোনো জিনিসকে সলিড থেকে লিকুইড বানাইলে ওটাকে আমরা কি বলি? গলন বলি। আর স্ফুটন বলতে কি বোঝায়? ফুটাচ্ছ আর কি, লিকুইড থেকে তুমি ভেপার বানাচ্ছ, সেটাকে আমরা কি বলি? স্ফুটন বলি। ওকে, তাহলে গলন বলতে বোঝায় আমি সলিড থেকে লিকুইড বানাচ্ছি, সেটা হচ্ছে গলন। আর স্ফুটন হচ্ছে লিকুইড থেকে ভেপার বানাচ্ছি, সেটা হচ্ছে স্ফুটন। এখন দেখি, মেইন তো কথা বললাম। সো গলন বলতে বোঝায় যে কঠিন থেকে কোনো বস্তুকে তরল বানাবো, সেটাকে গলন বলা হয়। গলা, নারকেল তেল গলাও না বা বরফ গলাও না। আর স্ফুটন মানে ফোটানো আর কি। এবার মেইন কথা আসছি, গলনাঙ্ক এবং হচ্ছে স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক এটাকে ইংলিশে বলা হয় মেল্টিং টেম্পারেচার। মেল্টিং টেম্পারেচার, এটা কি জিনিস ভাইয়া? মেল্টিং টেম্পারেচার হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় কোনো বস্তু মেল্ট করে সেই তাপমাত্রাকে বলা হয় মেল্টিং টেম্পারেচার। সেটা কিরকম? যে তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে, হ্যাঁ বায়ুমণ্ডলীয় চাপে মানে নর্মাল চাপ, কারণ চাপ পরিবর্তন করলে তাপমাত্রাটা পরিবর্তন হয়ে যায়, বুঝছো? এই জন্য চাপটাকে আমরা স্থির রাখছি। যে তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে কোনো বস্তু কঠিন অবস্থা হতে তরলে পরিণত হয় তাকে সেই তরলের গলনাঙ্ক বলা হয়। মানে কোনো একটা বস্তুকে তুমি কঠিন থেকে তরল বানাবা, চাপটা কিন্তু আমরা স্থির রাখতেছি, বায়ুমণ্ডলীয় চাপ, কারণ এখানে চাপের একটা হিউজ ইফেক্ট আছে। একই পানিকে তুমি যদি 2 এটিএম চাপে রাখো, যে তাপমাত্রায় গলবে, 10 এটিএম চাপে রাখলে সেই তাপমাত্রায় গলবে না। এই জন্য আমরা চাপটাকে ফিক্সড রাখি, যেন চাপ নিয়ে কোনো কনফিউশন না আসে। তাহলে যে তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে কোনো বস্তু তরল অবস্থা হতে মানে কঠিন অবস্থা হতে তরলে পরিণত হয়, কঠিন অবস্থা হতে তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় সেই বস্তুর গলনাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় কঠিন থেকে তরলে পরিণত হয় তাকে বলা হয় গলনাঙ্ক। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে কঠিন থেকে তরলে পরিণত হয়, যেমন ধরো পানির জন্য এই মানটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস। এটা কি মিন করে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হওয়া শুরু করে। ওকে, মানে বরফের তাপমাত্রা ধরো -20 -30 আছে, তাপমাত্রা বাড়াচ্ছ, তো বাড়াতে বাড়াতে -10 -5 -1, তারপর জিরোতে নামলো। যখনই জিরোতে উঠলো, নামলো মানে উঠলো আর কি, তাপমাত্রা তো বাড়ছে। যখনই জিরোতে উঠলো তখনই ওই বরফটা আস্তে আস্তে গলা শুরু হবে, ঠিক আছে? এবং যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত না হবে অতক্ষণ পর্যন্ত জিরোতেই থাকবে। ওকে, স্ফুটনাঙ্ক কি বলে? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। এখানেও বায়ুমণ্ডলীয় চাপ বলা উচিত। কেন বায়ুমণ্ডলীয় চাপ বলা উচিত? কারণ চাপের উপরে স্ফুটনাঙ্কের একটা বিশাল প্রভাব আছে। তাহলে কি বলছি ভাই? যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে সেই পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। তাহলে যে তাপমাত্রায় কঠিন থেকে তরলে পরিণত হওয়া শুরু করে তাকে গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় তরল বাষ্পে পরিণত হওয়া শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলা হয়। এবার তোমাদেরকে একটু জিনিস বোঝাই, এখানে আসে যে আসলে এখানে চাপ কতটা ইম্পর্টেন্ট। বইয়ে নাই, এটা পরীক্ষা আসবে না, বাট আমি তোমাদের কেমনি বোঝাচ্ছি। চাপটা ইম্পর্টেন্ট এই কারণে, ধরো আমার কাছে আমি এখানে একটা তরল পদার্থ নিলাম, ধরো এখানে পানি আছে, এই যে হয় পানির উপরের লেয়ার, আর এখানে হচ্ছে পানির কণাগুলো আছে ধরো। তো আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে তরল পদার্থের কণাগুলোর আবর্তন গতি, স্থানান্তর গতি সবই আছে। তাহলে নর্মালি এই পানিকে রেখে দিলে এই উপরে যে সারফেসে এইখানে যে পানির কণাগুলো আছে, সেই পানির কণাগুলো কি উড়ে উড়ে চলে যাওয়ার কথা না? দেখো এই কণাগুলো তো এমনি একলা একলা উড়ে উড়ে চলে যাওয়ার কথা, কারণ আমি জানি কণাগুলো সবসময় গতিশীল, তাই না? তো এই কণাগুলো উড়ে উড়ে নর্মালি কেন যাচ্ছে না বলো তো? যাচ্ছে না এই কারণে, কারণ এই কণাগুলোর উপরে বাতাসের চাপ আছে, বাতাস একে চেপে রাখছে, 1 atm চাপে চেপে রাখছে।
এবং এই চাপটা কিন্তু ভাই অনেক চাপ। তো বলতে পারো ভাই এত চাপ আমরা তো ফিল করি না। আমরা ফিল করি না আমাদের ব্লাড প্রেশারের জন্য, কিন্তু এই চাপটা কিন্তু বেশ ভালো রকমের চাপ। তাহলে বাতাসের চাপটা ওই তরল পদার্থকে চেপে ধরে আছে দেখেই পানি কিন্তু খালি খালি এমনি এমনি বাষ্পে পরিণত হচ্ছে না। বুঝতে পারছো? তারপর তুমি এটার জন্য কি করো, নিচ থেকে তাপ দাও। সো ধরো আমি নিচ থেকে তাপ দিলাম। নিচ থেকে যদি তাপ দেই তখন কি হবে, এই অণুগুলোর গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়তে বাড়তে একটা সময় তরল ওই কি বলে বাতাস ওকে যে বলে চেপে রাখছিল সেই ফোর্সটাকে ওভারকাম করে ফেলে, গতিশক্তি তার থেকে বড় হয় এবং তখন আসলে এই চাপটাকে উপেক্ষা করে সে বাষ্পে পরিণত হওয়া শুরু করে। তাহলে বুঝতে পারছো যে এই চাপের গুরুত্বটা কতটুকু? যদি এই চাপ না থাকতো তাহলে তরল অটোমেটিক্যালি বাষ্প হইতো। এই চাপ আছে দেখে তরলকে বাষ্প করতে আমার তাপ দিয়ে তার গতিশক্তি বাড়ানো লাগতেছে। এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, দেখো এখানে চাপ বেশি, নিচ থেকে বেশি তাপ দেওয়া লাগবে। কি বললাম? চাপ বেশি, নিচ থেকে বেশি তাপ দেওয়া লাগবে। চাপ আরো বেশি তাপ দেওয়া লাগবে। সো বুঝতে পারছো যে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট বৃদ্ধি পায়। তো চাপ যদি বাড়ো স্ফুটনাঙ্ক বাড়ে। এবং এর বাস্তব উদাহরণ বলি, তুমি যখন পাহাড়ের উপরে যাবা তখন কিন্তু সেখানে মাংস সিদ্ধ করতে পারবা না। ধরো তোমাদেরকে আমি বললাম চলো শাওন ভাইয়ের সাথে তোমাকে আজকে হিমালয় এভারেস্টে ঘুরতে নিয়ে যাই। হিমালয় এভারেস্ট সকালবেলা দেখতে অনেক সুন্দর লাগে, আমি নিজে কাছাকাছি থেকে দেখছি। মানে একেবারে থাকে না হেভেনলি একটা সাইট সিইং প্লেস। আমার কাছে মনে হয় সকালবেলা যখন সূর্যের রোদটা পড়ে তখন এত সুন্দর লাগে, মানে এটা স্পিরিচুয়াল একটা সিনারিও মনে হয়, এখনো চোখে ভেসে আছে। এবং তোমরা যদি কখনো সময় সুযোগ পাও একটু দুনিয়াটা ঘুরে টুরে দেখবা আর কি। কারণ এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, এগুলো না দেখে যদি আমরা মরে যাই তাহলে আমার কাছে মনে হয় জীবন অপূর্ণ থেকে যাবে। সো যদি কখনো সুযোগ হয় বিভিন্ন জায়গায় যেও, নট নেসেসারিলি তোমাকে হিমালয় দেখতে হবে, দেশের মধ্যেও তো অনেক জায়গা আছে। তো ধরো তোমাদেরকে আমি হিমালয় ঘুরতে নিয়ে গেলাম, সেইখানে গিয়ে তোমাদেরকে আমি মুরগির মাংস রান্না করে খাওয়াবো। এখন তোমরা জানো কিনা উচ্চতা বাড়লে চাপ কমে যায়, এভারেস্টের উপরে কিন্তু বাতাসের চাপ অনেক কম। তো বাতাসের চাপ অনেক কম, সেইখানে মোটামুটি নর্মালি পানির স্ফুটনাঙ্ক 100°C। এই আমাদের এখানে হিমালয় এভারেস্টে চাপ এত কম, স্ফুটনাঙ্ক কমে গিয়ে 76°C হয়, বুঝছো পানির। এই 76°C কিন্তু হচ্ছে মুরগির মাংস সিদ্ধ হবে না। আবার তোমরা জানো কিনা যে নর্মাল ক্ষেত্রে আমি যখন তাপ দিব পানি কিন্তু এই তার স্ফুটনাঙ্ক যে পয়েন্ট সেই পয়েন্টের উপরে কিন্তু আর তাপ নেয় না। বলছিলাম না তোমাদের বরফ গলাইতে গেলে 0°তে এসে থামে, সম্পূর্ণ বরফ না গলে যাওয়া পর্যন্ত 0° থাকে। ঠিক সেরকম কোনো জিনিস বাষ্প করার সময় তাপ বাড়াতে বাড়াতে স্ফুটনাঙ্কে পৌঁছাবা, সমস্ত তরল বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত এই স্ফুটনাঙ্কই থাকে, মানে 76°C থাকবে, পানির তাপমাত্রা বাড়বে না। তো তুমি নিজে যতই তাপ দাও না কেন পানির তাপমাত্রা 76-এর বেশি বাড়বে না। সো মাংস কিন্তু সিদ্ধ হবে না। এটা যদি ওভারকাম করা যায়, তুমি বারবিকিউ করো, সরাসরি পোড়াও, আগুনের তাপের তোর অভাব নেই, তখন মাংস ঠিকই সিদ্ধ মানে পুড়ে যাবে ভালো মতো। অথবা প্রেসার কুকার দিয়ে করা যায়। প্রেসার কুকার, দেখো প্রেসার দিয়ে কুক করা। সো প্রেসার কুকারে আর্টিফিশিয়ালি তোমার হচ্ছে ওই যে ইয়াটা বের হইতে দেয় না, ভাপটা বের হইতে দেয় না, তখন ভেতরে প্রেসারটা অটোমেটিক্যালি বেড়ে যায়। প্রেসার বেড়ে গেলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। সো মোটামুটি সেখানে কিন্তু 120°C তাপমাত্রা হয় পানির স্ফুটনাঙ্ক, যে প্রেসার কুকারগুলো আম্মুরা ব্যবহার করে। তো সেখানে কিন্তু পানির তাপমাত্রা 120-এ উঠতেছে, এই জন্য তাড়াতাড়ি রান্না হয়। যতই শক্ত মাংস দেয় না কেন, যতই বুড়া গরুর মাংস হোক না কেন, ও কিন্তু সিদ্ধ হয়েই যায় প্রেসার কুকারে। তো যাই হোক, এই জন্য আসলে এখানে বলা উচিত যে তাপমাত্রায় বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় তাকে উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক বলা হয়। এবার আসি হচ্ছে পাতন। পাতনকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় হচ্ছে ডিস্টিলেশন। একটা এল না দুইটা এল, দাঁড়াও ভুলে গেছে। পাতনকে ইংলিশে বলা হয় হচ্ছে ডিস্টিলেশন। ডাবল এল, ডিস্টিলেশন, LATION। সো ডিস্টিলেশন আসলে দুইটা প্রসেসের সমষ্টি, ভেপারাইজেশন VAPORIZATION, ভেপারাইজেশন
প্লাস কনডেনসেশন। কনডেনসেশন এই দুটো সমষ্টিকে বলা হয় ডিস্টিলেশন। মানে এটার বাস্তব উদাহরণ, কেউ যদি কোনোদিন রান্নাঘরে গিয়ে থাকো, দেখবা আম্মু যখন তরকারি সিদ্ধ করে তখন ঢাকনা উঠায়। ঢাকনা উঠালে ঢাকনার নিচে অনেকগুলো ফোটায় 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 পানি জমে থাকে। ওই যে ফোটায় 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 যে পানি জমে থাকে ওইটাকে বলা হয় পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারগুলো খুবই বিশুদ্ধ হয়। কেন বিশুদ্ধ হয়? আমি যখন হিট দিচ্ছি, আম্মু তো তরকারি সিদ্ধ করার সময় তরকারির সাথে অনেক পানি মিশছিল, সেই পানি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। উড়ে গিয়ে ঢাকনার সাথে লেগে আবার সে ঠান্ডা হয়, কারণ ঢাকনা তো ঠান্ডা থাকে। ওই ঠান্ডা হয়ে আবার সে ঘনীভূত হয়। তাহলে প্রথমে তুমি বাষ্প করছো, ভ্যাপারাইজ করছো, তারপর তুমি কনডেন্স করছো। সো সেই পানিটা বিশুদ্ধ কেন হয়? কারণ ওই তাপে শুধু পানিই বাষ্প হচ্ছে। ওই তাপে পানির সাথে যে রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ফ্যাক্টেরিয়া এগুলো তো বাষ্প হচ্ছে না, তাই না? এজন্য পাতিত পানিকে আমরা বিশুদ্ধ পানি বলি। এই যে দেখো, কোনো তরলকে তাপ প্রদানের বাষ্পে পরিণত করে ভ্যাপারাইজ করব, পুনরায় শীতল করব, কনডেন্স করব, তরলে পরিণত করাকে বলা হয় পাতন। বৃষ্টি হচ্ছে খুব ভালো একটা ন্যাচারাল ডিস্টিলেশন প্রসেস। কারণ দেখো, সূর্যের তাপে নদী, খাল, বিল, সমুদ্র থেকে পানি বাষ্প হয়। যদিও সমুদ্রের পানিতে লবণ আছে, বাট বাষ্প কিন্তু শুধু পানিই হয়। কারণ ওই তাপমাত্রায় শুধু পানি বাষ্প হবে। ওই তাপমাত্রায় লবণ বাষ্প হয় না। লবণ বাষ্প হইতে গেলে আরো অনেক বেশি তাপ লাগে। এভাবেই তো খাবার লবণ চাষিরা লবণ চাষ করে। তো সেই পানি মেঘ আকারে জমা হয়। জমা হইতে 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 মেঘ অনেক ঘন হয়। সেই ঘন মেঘ বৃষ্টি আকারে পড়ে, সেটাকে বলা হয় হচ্ছে পাতিত পানি। এই জন্য সেই পানি বিশুদ্ধ হয়। যদি না আবার পড়ার পরে কোনো বাতাসের কোনো ময়লা আবর্জনা হচ্ছে মিশে। ঊর্ধ্বপতন হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন লিখে রাখি, সাবলিমেশন। এ আবার ডিরেক্ট, কোনো রকমের কোনো ধারধারি না। নর্মালি কি হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে বাষ্প হয়, ও সরাসরি বাষ্প হয়। এরকম কারা কারা আছে জানো? যারা হচ্ছে ঊর্ধ্বপাতিত বস্তু, যেমন হচ্ছে নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড আর কি। নিশাদল হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে কর্পূর, কর্পূর হচ্ছে C1016O। এরপরে হচ্ছে ন্যাফথলিন, ন্যাফথলিন হচ্ছে C10H8, C10H8। তারপর হচ্ছে ড্রাই আইস বা হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইড, বুঝছো? কঠিন কার্বন ডাই অক্সাইড। আরও আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়োডিন আছে I2, তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। এই কয়েকটা মনে রাখো, তোমাদের বইতে এই কয়েকটাই আছে। এদের বৈশিষ্ট্য কি ভাইয়া? এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সরাসরি তাপ প্রয়োগে কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, মাঝখানে লিকুইড ফেজটাকে ওভারলুক করে। মানে ধরো প্রাইমারি স্কুল থেকে ও কলেজে উঠে গেছে, মাঝখানে হাই স্কুলে পড়ে নাই। এবার এইখানে যে ছবিটা আছে, এই ছবিটাতে যাওয়ার আগে আমরা কিছু বেসিক শিখব। ওকে, বেসিকটা একটু শিখি। বেসিকটা হচ্ছে দুটো সেন্টেন্স শিখব। বরফ যে তাপে গলা শুরু হয়, যে তাপে বলতে আমি একেবারে উদাহরণ দিয়ে লিখি, 0°C তাপমাত্রা। 0°C পানিতে পরিণত হওয়া শুরু হয়। এটা আমরা সবাই জানি। মানে বরফ তো -20°C হইতে পারে, -30°C হইতে পারে, -5°C হইতে পারে। তাপমাত্রা বাড়াতে 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 তুমি যখন শূন্যতে নামবা না, শূন্যতে উঠবা, তাপমাত্রা বাড়াচ্ছি, মাইনাস থেকে বাড়ালে কমতে থাকে আর কি, তখনই সে বরফ থেকে পানিতে পরিণত হওয়া শুরু হয়। ভালো কথা। এবং সম্পূর্ণ বরফ গলা না পর্যন্ত 0°C থাকে। মানে সেখানকার তাপমাত্রা 0°C থেকে পরিবর্তন হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি এক খণ্ড বরফ নিলাম হাড়ির মধ্যে, তাতে তাপ দিচ্ছি,
তো তাপ দিতে 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 কি হইলো, সে গলা শুরু হইলো, মানে ধরো -50 থেকে বাড়াইতে বাড়াইতে শূন্যতে আনছি, তখন সে কি হলো, গলা শুরু হইলো। এরপরে আধা ঘন্টা ধরে খালি তাপই দিচ্ছি, কিন্তু তাপমাত্রা থার্মোমিটারে দেখলাম 0 ডিগ্রি থেকে আসলে পরিবর্তন হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে এই মাঝখানে যে তাপটুকু দিছে আধা ঘন্টা ধরে, সেই তাপ আসলে কই গেছে? আসলে ওই তাপটা 0 ডিগ্রিতেই রাখছে, কিন্তু ওই তাপটা তাপমাত্রা বাড়ায়নি, ওই তাপটা আসলে অবস্থার পরিবর্তন করছে, মানে বরফকে পানিতে পরিণত করছে। এই যে বললাম সম্পূর্ণ বরফ গলা না পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি থাকে। তাহলে এই যে যে মাঝখানে যে তাপমাত্রাটুকু বাড়ে নাই, ওই সময় আসলে কি হয়েছে, ওই সময় অবস্থার পরিবর্তন হয়েছে। বুঝতে পারছো? অর্থাৎ এ সময় তাপমাত্রার পরিবর্তন না হয়ে তাপমাত্রার পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হয়। এই তাপকে সুপ্ত তাপ বলা হয় বা লেটেন্ট হিট বলে। সুপ্ত তাপ বলে। ওই যে তুমি তো টের পাচ্ছ না যে তাপমাত্রা কই গেল, তাপমাত্রা তো বাড়ছে না। তাহলে বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হওয়া শুরু করে এবং সম্পূর্ণ বরফ গলা না পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রিতেই থাকে। এই সময় আমরা যে তাপ দেই, সেই তাপটা তাপমাত্রা বাড়ায় না, অবস্থার পরিবর্তন করে। ওই তাপকে বলা হয় সুপ্ত তাপ। এটা হচ্ছে বরফের ক্ষেত্রে গেল। এবার যদি পানির ক্ষেত্রে বলি, পানি 0 ডিগ্রি সেলসিয়াসে জমাট বাঁধা শুরু করে। জমাট বাঁধা শুরু করে। খেয়াল করছো জিনিসটা ইন্টারেস্টিং? বরফ 0 ডিগ্রিতে পানিতে পরিণত হইতো, আর পানি 0 ডিগ্রিতে বরফে পরিণত হয়। মানে পানির তাপমাত্রা ধরো 20 ডিগ্রিতেও পানি, এই যে আমাদের রুমের তাপমাত্রা এখন 20 ডিগ্রি, 25 ডিগ্রিতেও পানি, 30 ডিগ্রিতেও পানি, 40 ডিগ্রিতেও পানি। তাপমাত্রা কমাতে কমাতে যখন শূন্যতে নিয়ে আসবা, তখন সে আবার বরফে পরিণত হওয়া শুরু হবে। তার মানে শূন্যতে বরফ পানিতে পরিণত হয় কমাইতে কমাইতে, আবার ওই বাড়াইতে বাড়াইতে যখন পানিকে শূন্যতে নিবা, তখন সে আবার বরফে পরিণত হবে। শূন্যটা হচ্ছে মিলনস্থল, সন্ধিস্থল। এই তাপমাত্রায় বরফ যেমন পানিতে পরিণত হওয়া শুরু করে, আবার একই তাপমাত্রায় পানি বরফে পরিণত হওয়া শুরু করে। একইভাবে 100 ডিগ্রিতে যেরকম পানি বাষ্প হওয়া শুরু করবে, ঠিক সেরকম বাষ্প 100 ডিগ্রিতে নামাইলে পানিতে পরিণত হওয়া শুরু হবে। মানে কোনো বস্তু যে তাপমাত্রায় গলা শুরু হয়, সেই তাপমাত্রায় জমাট বাঁধা শুরু হয়। আবার যে তাপমাত্রায় বাষ্প হওয়া শুরু হয়, বাষ্পকে সেই তাপমাত্রায় আনলে সে লিকুইড হওয়া শুরু হয়। এই হচ্ছে মেন ঘটনা। তাহলে পানি 0 ডিগ্রিতে জমাট বাঁধা শুরু করে এবং সম্পূর্ণ পানি বরফে পরিণত হওয়া পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। আলহামদুলিল্লাহ। ওকে, বাকিটুকু তো তুমি জানো। এই সময় যে তাপ, সেই তাপটাকে আমরা কি বলি, সুপ্ত তাপ বলি। মানে মাঝখানে একটা সময় তুমি থাকবে, যে সময় তাপমাত্রার পরিবর্তন হবে না, অবস্থার পরিবর্তন হবে। তুমি তাপ দিয়েই যাবা, মানে এখানে তাপ কমা ঠান্ডা করতেই থাকবা, তাপমাত্রা কমবে না, 0 ডিগ্রিতে অনেকক্ষণ থাকবে। যখন সম্পূর্ণ পানি বরফ হয়ে যাবে, তখন আবার তাপমাত্রা কমা শুরু হবে। অনেক বেসিক শেখা হয়ে গেছে। এবার এখানে আসো, আমরা এটা শিখি। জলীয় বাষ্পকে শীতল করা, না, আমরা আরেকটু শিখবো। ও, সেটা তো তোমাদের এখানে দেওয়া নাই। আচ্ছা, এখানেই খেয়াল করো, সমস্যা নেই। আর এর উল্টাটাও আমি তোমাদেরকে দেখাবো। তোমার কাছে জলীয় বাষ্প আছে, খেয়াল করো তো, জলীয় বাষ্প আছে। তুমি গ্রাফের এই বরাবর কি নিচ্ছ, সময় নিচ্ছ, ধরো ঘড়ি ধরে সময় নিচ্ছ। আর এখানে তুমি কি করছো, তাপমাত্রা কমাচ্ছ, খেয়াল করছো? মানে তাপমাত্রা 150 থেকে এখানে -50-এ নামতেছে। তাহলে এই বরাবর গেলে তাপমাত্রা হচ্ছে সময় বাড়তেছে, এই বরাবর গেলে তাপমাত্রা বাড়তেছে। এখন তোমার কাছে জলীয় বাষ্প আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 140। ওকে, তুমি তাপমাত্রা কমাচ্ছ,
তো তাপমাত্রা কমাচ্ছ মানে ঠান্ডা করছো সামহাও। ধরো রুমে একটা এসি লাগাইছো, অথবা হচ্ছে রুমে হচ্ছে কিছু একটা লাগাইছো, কুলার লাগাইছো, সেখানে তাপমাত্রা কমাচ্ছো। সময় বাড়াচ্ছি, তাপমাত্রা কমতেছে। দেখো এই যে 140 ডিগ্রি দিয়ে শুরু হইলো, 130, 90, এই হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পর্যন্ত তুমি তাপমাত্রা কমাচ্ছ এবং এখানে তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি। আর আমার কাছে তো টেকনোলজি আছে, এই যে এই পর্যন্ত তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে তুমি নামাইলা। 100 ডিগ্রিতে নামাইলা মানে কি, এই পয়েন্টে এসে, এই রংটা একটু চেঞ্জ করে নেই, লাল নেই, এই পয়েন্টটাতে এসে কি হইলো, এই পয়েন্টটাতে এসে বরফ পানিতে পরিণত হওয়া শুরু হইলো। এই যে তারপরে বলছিলাম সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রা 100 ডিগ্রি থাকবে। সরি, সম্পূর্ণ বাষ্প পানিতে পরিণত হওয়ার আগ পর্যন্ত, সম্পূর্ণ বাষ্প পানিতে পরিণত হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রা 100 ডিগ্রি থাকবে। তাহলে খেয়াল করছো যে এইখান থেকে এই পর্যন্ত, এই যে অনেকক্ষণ সময় ধরে, এই সময় কিন্তু তুমি ঠান্ডা করছো, ঠান্ডা কিন্তু করছো, কিন্তু এখানে তাপমাত্রা বাড়েনি, তাপমাত্রা এখানেও 100 ছিল, এখানেও 100 ছিল। তাহলে বুঝতে পারছো যে এই সময়টুকুতে আসলে কি হয়েছে, এই সময়টুকু অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে তাপমাত্রার পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হয়নি। কারণ গ্রাফটা দেখো, ওই যে তাপমাত্রা বাড়েও নাই কমেও নাই। আর এইখানে যে তাপটা দরকার হয়েছে, এইখানে যে তাপটা দরকার হয়েছে, সেই তাপটাকে আমরা কি বলি, সেই তাপটাকে আমরা সুপ্ত তাপ বলি বা লেটেন্ট হিট বলি, তাই না? সুপ্ত তাপ। এখানে ধরো, তাহলে এইখানে আমাদের ছিল হচ্ছে কি, এখানে ছিল হচ্ছে বাষ্প, তাই না? এই পয়েন্টে গিয়ে আবার সমস্ত বাষ্প কিসে পরিণত হয়েছে, পানিতে পরিণত হয়েছে। কেন? কারণ এখান থেকে আবার তাপমাত্রা কমা শুরু হয়েছে, আবার ঠান্ডা করছো করছো করছো, এখানে পানিতে পরিণত হয়ে 0 ডিগ্রিতে নামলো। এই 0 ডিগ্রিতে এখানেও কিন্তু কি আছে, এখানেও কিন্তু সে পানি আছে, পানি থেকে বরফে পরিণত হওয়া শুরু হইলো। ওকে, ভালো কথা, শুরু হইলো, কিন্তু সমস্ত পানি বরফে পরিণত হওয়ার আগ পর্যন্ত তাপমাত্রা পরিবর্তন হয়নি। তার মানে এইখানে যে জায়গাটুকু আছে, যে এই জায়গাটুকু, এই জায়গাটুকু আসলে কি হয়েছে ভাই, অবস্থার পরিবর্তন হয়েছে না? তাহলে আমি বলতে পারি এখানেও কি হচ্ছে, অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন। এবং এইখানে যে তাপটা লাগছে, এই তাপটাকে আমরা কি তাপ বলি, সুপ্ত তাপ বলি, তাই না? আশা করি তোমরা বুঝে গেছো, সুপ্ত তাপ বা লেটেন্ট হিট। এইখানে আবার সমস্ত পানি কিসে পরিণত হয়েছে, বরফে পরিণত হয়েছে, বরফ, বরফ, বাকিটুকু তো বাকিটুকু। তাহলে তুমি ভৌত অবস্থা পরিবর্তনের দুইটা জায়গায় এরকম সমান দাগ পাবা। এক জায়গায় বাষ্প থেকে লিকুইড হবে, এক জায়গায় লিকুইড থেকে বরফ হবে, মানে বরফ বলতে কঠিন হবে। এবং সেইখানে একটা সময় ধরে তাপ দিবা, কিন্তু সেইখানে তাপের পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হবে না, শুধু অবস্থার পরিবর্তন হবে। তাহলে কি বলছি ভাই, 140-এর জলীয় বাষ্প ছিল, কমাইতে কমাইতে 100-তে নামাইছে। এইখানে আবার জলীয় বাষ্প পানিতে পরিণত হওয়া শুরু হইলো। সমস্ত জলীয় বাষ্প পানিতে পরিণত হওয়ার আগ পর্যন্ত, মানে এখান থেকে এই পর্যন্ত তাপমাত্রা বাড়লো না, কি হইলো, অবস্থার পরিবর্তন হইলো। এইখানে যে তাপমাত্রাটা আমরা তাপ দিছিলাম, সেই তাপটাকে সুপ্ত তাপ বলা হয়। এইখানে আবার অবস্থার পরিবর্তন হয়েছে, এইখানে আবার তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়নি। এইখানে আবার কি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়নি। এর উল্টা গ্রাফটা তোমাদেরকে যদি দেখাই, বাঁকা হয়ে গেল, তাই না? আমি এই বরাবর সময় নিলাম, আর এই বরাবর তাপমাত্রা নিলাম। তাপমাত্রা শুরু করছি কি দিয়ে, ধরো শুরু করছি -50 দিয়ে বা -40 ডিগ্রি সেলসিয়াস। এখানে ধরো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে আবার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ধরো এখানে হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। এরকম একটা গ্রাফ আমি নিলাম। নেওয়ার পরে
প্রথমে আমি কি করছি, তাপমাত্রা বাড়াচ্ছি। তাপমাত্রা বাড়াতে বাড়াতে মানে আমার কাছে বরফ ছিল, তাপমাত্রা বাড়াতে বাড়াতে আমি হচ্ছে এইখানে গেছি। এগুলো তো আঁকা কঠিন কাজ। ধরো এই যেরকম তাপমাত্রা বাড়াতে বাড়াতে আমি এইখানে গেছি। তাহলে বরফ নিয়ে কাজ শুরু করছি, খেয়াল করো, বরফ নিয়ে কাজ শুরু করছি, সেই বরফের তাপমাত্রা বা আইস নিয়ে কাজ শুরু করছি, তাপমাত্রা বাড়াতে বাড়াতে 0 ডিগ্রি সেলসিয়াসে গেছে। সো 0 ডিগ্রিতে যাওয়ার পরে কিন্তু সেখানে এই বরফটা গলা শুরু হবে এবং গলে পানিতে পরিণত হবে। সমস্ত বরফ পানিতে না হওয়া পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। তাহলে ধরো এই সময়টুকু ধরে আমাদের কি হয়েছে, বরফ পানিতে পরিণত হয়েছে। ওকে, তাহলে এইখানেও আইস আছে এবং এখানে আসলে কি হচ্ছে, আইস থেকে তুমি ওয়াটার পাচ্ছ, তাই না? ওয়াটার তৈরি হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। এরপরে এইখানে গিয়ে আবার তুমি তাপমাত্রা দিচ্ছ, 100 ডিগ্রি পর্যন্ত পরিণত হবে। দেখো এটা সাদা রং নেই, এই যে 100 ডিগ্রি পর্যন্ত সেখানে কি তৈরি হলো, এখানে ওয়াটার, পুরোটা ওয়াটার থাকবে এবং এখানে তাপমাত্রা পরিবর্তন হইলো। এখানে আবার তুমি এরকম একটা ফেজ পাবা যেখানে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হবে না। তারপরে আবার তুমি এরকম একটা ফেজ পাবা। তাহলে আমাদের এখানে এইখানে হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এইখানেও 0 ডিগ্রি সেলসিয়াস, এইখানে 100 ডিগ্রি সেলসিয়াস, এইখানে আবার 100 ডিগ্রি সেলসিয়াস, এখানে আবার ধরো হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। আমি আশা করি আমি কি বুঝাইছি বুঝতে পারছো। আমাদের এখানে যে লাল যে দুইটা দাগ, সেই দুইটা দাগে অবস্থার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয়নি। সাদা যে দুইটা দাগ, সেখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অবস্থার পরিবর্তন হয়নি। আর এইখানে যে তোমাদেরকে হিসাব ধরে দেখালাম, যে এইখানে যে তাপটা লাগে সেই তাপটাকে আমরা কি বলি, সুপ্ত তাপ। সুপ্ত তাপ। আর এইখানে যে তাপটা লাগে সেই তাপকে আমরা কি বলি, সেই তাপকে আমরা বলি হচ্ছে সুপ্ত তাপ। সুপ্ত তাপ। আশা করি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্রশ্ন সলভ করব, দেখবো তোমার কাছে কি পরিমাণ ইজি পিজি লেমন স্কুইজে লাগে। উক্ত লেখটি কোন যৌগের তাপীয় বক্ররেখা? তাপমাত্রা বাড়াচ্ছ, এখানে গেছে আবার এখানে গেছে, এই যে বাড়াচ্ছ, এখানে গেছে এখানে গেছে। নর্মাল ক্ষেত্রে খেয়াল করছো, নর্মাল ক্ষেত্রে আমার দুইটা খাঁজ পাবো, দুইটা খাঁজ। এটা হচ্ছে কঠিন থেকে তরল, এটা হচ্ছে তরল থেকে বাষ্প। কিন্তু এখানে তুমি খাঁজ পাইছো একটা, খাঁজ পাইছো একটা মানে এটা একটা ঊর্ধ্বপাতিত বস্তুর উদাহরণ, এখানে ঊর্ধ্বপাতন ঘটছে। আবারও বলতেছি, রেগুলার সাবস্টেন্সে তুমি দুইটা প্ল্যাটু পাবা, এরকম দুইটা সমতল পাবা, কারণ দুই জায়গায় অবস্থার পরিবর্তন হয়, এখানে অবস্থার পরিবর্তন এক জায়গায় হয়েছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, বেনজিন না, এই যে এটা অ্যালুমিনিয়াম, সাবলিমেশনের উদাহরণ এটা, বুঝছো? খুব সুন্দর প্রশ্ন। তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলেও কোনটির পরিবর্তন হয় না? তাপমাত্রা পরিবর্তন করছো, অবস্থার পরিবর্তন হচ্ছে। অবস্থার পরিবর্তন হলে অণুর গঠন পরিবর্তন হয়, আন্তঃনবিক দূরত্ব পরিবর্তন হয়, ঘনমাত্রা পরিবর্তন হয়, নিজস্ব বৈশিষ্ট্য পরিবর্তন হয় না। এই পানি যখন তরল হয়, কি বলে, পানি যখন বরফ হয় তখন নিজস্ব বৈশিষ্ট্য পরিবর্তন হয় না। বরফ যখন বাষ্প হয় নিজস্ব বৈশিষ্ট্য পরিবর্তন হয় না। নিজের কোনটি কর্পূরের সংকেত? কর্পূরের সংকেত কোনটা? এই যে C10H16 ও তোমাদেরকে লিখে দিয়েছিলাম বোধহয়, তাই না? C10H16 ও কর্পূর। আচ্ছা, এখানে তো বোঝা যাচ্ছে না। ইউরিয়া সারের গলনাঙ্ক কত? ওরে বাবা, এটা তো আমি জানি না রে বাবা, একটু দেখে জানাই, দাঁড়াও। ইউরিয়া সারের গলনাঙ্ক, ইউরিয়া সারের গলনাঙ্ক হচ্ছে 132 থেকে 135, তাহলে 133 থাকে, এটা আনসার। এই মুখস্থ বিদ্যাগুলো আমার কম জানা আছে, এগুলো আমি মুখস্থ করি নাই কখনো। কোনটিকে উত্তপ্ত করলে তরল হয়? নিশাদল উত্তপ্ত করলে তরল হয়? ন্যাফথলিন হয় না, কর্পূর হয় না, নিশাদল হয় না, ইউরিয়া হয়। ইউরিয়া হয় কি হয় না, ধরো তুমি জানো না, ধরো তুমি জানো না, বাকি তিনটা যে হয় না সেটা তো তুমি জানো। ইউরিয়া সার তো দেখছো বোধ হয়, এখন গুটি ইউরিয়া পাওয়া যায়, আগে ইউরিয়া সার দেখতে চিনির মতো মনে হতো,
এবং আমার একটা বাল্যকালের স্মৃতি আছে। আমি হচ্ছে মামা বাড়ি বেড়াতে গেছিলাম একবার। তো পরে দেখি আমি খুব চিনি পাগল ছিলাম ছোটবেলায়। মামা বাড়ির বারান্দায় ১ গামলা ইউরিয়া, মানে চিনি মনে করছি আরকি, বুঝছো? তো গিয়ে মুখে দিছি এবং মুখ-টুখ ছিলে-টিলে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। কয়েকদিন খাওয়া-দাওয়া করতে পারিনি। ইউরিয়া দেখতে চিনির মতো লাগতো আগে। তো ওই ছিটায় দিলে তো অনেক ইউরিয়া নষ্ট হয়, অপচয় হয় বেশি, এজন্য এখন গুটি ইউরিয়া ব্যবহার করে। প্রতিটা গাছের নিচে স্পেসিফিক্যালি একটা করে পুঁতে দেয়। তো যাই হোক, কে দেখো ইউরিয়া কেমন লাগে? আচ্ছা, ঊর্ধ্বপতন প্রক্রিয়ায় কোন ভৌত অবস্থার অস্তিত্ব নাই? তরলের কোনো অস্তিত্ব নাই, তাই না? বায়ু, গ্যাসীয় মোটামুটি একই জিনিস। পাতন কাকে বলে? এই পাতন কাকে বলে পারবো না? পারবো ইনশাল্লাহ। পাতন হচ্ছে প্রথমে তুমি বাষ্পীভবন করবা, তারপরে সেটাকে ঘনীভবন করবা। লিখে দিই, ভেপারাইজেশন, রাইজেশন, তারপরে এটাকে ফলো করবে কে? কনডেনসেশন। এই দুইটা সম্মিলিত প্রসেসকে বলা হয় ডিস্টিলেশন, পাতন। ঊর্ধ্বপতন কাকে বলে? তোমার কাছে সলিড থাকবে, সেখান থেকে সরাসরি গ্যাস হবে। সলিড থেকে সরাসরি গ্যাস হওয়াকে আমরা ঊর্ধ্বপতন বলি। গলনাঙ্ক কাকে বলে? পারি তো? পারি। যে তাপমাত্রায় কোনো বস্তু মানে কি বলে, কঠিন থেকে তরলে পরিণত হয় স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে, তাকে বলা হয় কি? গলনাঙ্ক। নিষেধলকে ঊর্ধ্বপতিত বস্তু বলা হয় কেন? কেন বলা হয়? কারণ এরা তাপ দিলে সরাসরি কঠিন থেকে কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। মাঝখানে যে একটা লিকুইড ফরম্যাট ছিল সেটাকে স্কিপ করে ফেলে, এই জন্য এটাকে আমরা ঊর্ধ্বপাতিত বস্তু বলি। এবিসি এর অবস্থার পরিবর্তনে পানি শীতলীকরণের বক্ররেখা প্রদর্শন করে যে অবস্থা অপরিবর্তনশীল, সলিড, লিকুইড এবং গ্যাস। দেখো, এবিসি অবস্থার পরিবর্তনে পানি শীতলীকরণের বক্ররেখা প্রদর্শন করে যে অবস্থা অপরিবর্তনশীল তা ব্যাখ্যা করো। মানে অবস্থা অপরিবর্তনশীল তা হচ্ছে ব্যাখ্যা করো। কি বলছে প্রশ্ন একটু বুঝি। এ, বি ও সি অবস্থার পরিবর্তনে, ওকে আমি সলিড থেকে লিকুইড নিব, ভালো কথা, পানি শীতলীকরণের বক্ররেখা প্রদর্শন করে যে অবস্থা পরিবর্তনশীল তা ব্যাখ্যা করো। মানে তোমাকে আসলে এই গ্রাফটা আঁকতে বলছে, বুঝছো? এই যে এখানে যে গ্রাফটা আছে, এই গ্রাফটা হচ্ছে তোমাকে আঁকতে বলছে। তো তুমি জাস্ট দেখাবা, আমি তোমাকে একটু দেখাই দিই কি আঁকবা তুমি। হ্যাঁ, সোজাই হয় না। সো গ্রাফটা হচ্ছে এরকম, এরকম, এরকম। ওকে, এরকম একটা গ্রাফ এঁকে দিবা। তারপরে দেখো, এ হচ্ছে, ধরলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি। তুমি এই বরাবর নিচ্ছ তাপমাত্রা, আর এ বরাবর নিচ্ছ টাইম। ধরলাম যে এখানে তাপমাত্রা কত ডিগ্রি, এখানে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। এখানে তাপমাত্রা কত হইতে বাধ্য? 100 হইতে বাধ্য। এবং এই পুরোটা সময় কি ছিল? এ ছিল। এইখানেও এ হয়েছে, বাট এখানে আবার কি হয়ে গেছে? বি হয়ে গেছে। এখানে বি, এখানে আবার সি হয়ে গেছে, এখানেও কি থাকবে? সি থাকবে। আর এই তাপমাত্রা তাহলে কত ডিগ্রি? এই তাপমাত্রা 0 ডিগ্রি। এখানে ধরো -30 ডিগ্রি। ওকে, এরকম গ্রাফটা এঁকে দিলেই হবে। 1 নং চিত্রে এম এন এবং ওপি বরাবর তাপমাত্রা স্থির কেন? এই যে দেখো, এম এন এবং হচ্ছে ওপি, এ বরাবর তাপমাত্রা স্থির কেন? স্থির কেন? কারণ এখানে অবস্থার পরিবর্তন হয়েছে, তাই না? তুমি তো একটু সুন্দর করে লিখবা, অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হয়, এটা হচ্ছে একটা অংশ উত্তরের। আরেকটা হচ্ছে সুপ্ত তাপ দরকার হয়, তাই তাপমাত্রার পরিবর্তন হয় না। সুপ্ত তাপ
দরকার হয়, তাই অবস্থার পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তন হয় না। এ হচ্ছে আমাদের মেইন ঘটনা। 1 নং পাঠ্যের পদার্থের উপর তাপ প্রদানের লেখচিত্র বর্ণনা করো। সালফার গলনাঙ্ক 115, স্ফুটনাঙ্ক 444। পারবো তো? ইনশাল্লাহ পারবো। তাপ দিলে কি হবে? প্রথমে সে গলবে, তারপরে সে হচ্ছে কি বলে মানে তাপ প্রদানের, তাহলে প্রথমে হচ্ছে গলনাঙ্ক, তাপ দিতে দিতে 115তে উঠাবা, সে গলা শুরু হবে, তারপরে হচ্ছে ওইটাতে উঠাবা, সে কি হবে? বাষ্প হওয়া শুরু হবে। মানে পানি খেটে যেরকম দেখাইছে সেরকম, খালি তোমার মাঝখানে হচ্ছে ওই তাপমাত্রার যে রেঞ্জগুলা, সেই রেঞ্জগুলো 0-100 না নিয়ে এই রকমের একটা রেঞ্জ নিবা। সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, সবাই একটু করে কমেন্টে জানাই দিবা যে পারছো কিনা, বুঝছো? পানি যদি পারো এটা তুমি এমনিতেই পারবা। উদ্দীপকের বিভিন্ন অবস্থার আন্তঃনৈবিক শক্তির ক্রম বিশ্লেষণ করো। এই আন্তঃনৈবিক শক্তি সলিডে বেশি, লিকুইডে কম, গ্যাসিয়াসে আরো কম। তুমি এটাও পারবা ইনশাল্লাহ, খুব ছোট উত্তর, এটা পারি বা এটা আমরা জানি, তাই না? উদ্দীপকে উল্লেখিত লেখচিত্র হতে সংশ্লিষ্ট পদার্থের ভৌত অবস্থার তুলনা করো। সংশ্লিষ্ট পদার্থের ভৌত অবস্থার তুলনা করো। দেখো এখানে কি হয়েছে, এখানে দুইটা খাঁজ আছে, তাই না? এই একটা খাঁজ, এই একটা খাঁজ, তার মানে অবস্থার পরিবর্তন দুই রকমের ঘটছে। এখানে খাঁজ হচ্ছে মাত্র একটা, তার মানে এটা হচ্ছে নরমাল পদার্থ, নরমাল পদার্থ, আর এটা কি পদার্থ? ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ। ওকে, তারপরে আসি, এখানে খেয়াল করছো, এখানে ধরো আমার কাছে ছিল হচ্ছে বরফ, বরফকে তাপ দিলে আস্তে আস্তে সে কি হলো? আস্তে আস্তে সে হচ্ছে বাষ্প হইলো। যেমন ধরো আমি যদি ওই প্রথম ছবির ক্ষেত্রে চিন্তা করি, প্রথম ছবির ক্ষেত্রে এই যে এম থেকে এন এসে কি হয়? তরলে পরিণত হয়, তাই না? তরলে পরিণত হয়। আবার ও থেকে পি, এখানে সে কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। এটা হচ্ছে আমার 1 নং ছবিতে, মানে দুইটা অবস্থার পরিবর্তন করছে। বাট 2 নং এর ক্ষেত্রে কি হয়েছে দেখো, একটা যেহেতু হয়েছে এই ওয়াই থেকে জেড, এখানে সে কি হয়েছে? কঠিন থেকে বাষ্পে পরিণত হয়েছে, মাঝখানে তরলটাকে সে স্কিপ করছে। তাহলে 2 নং ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে ওয়াই থেকে জেড, এখানে সরাসরি কি হইলো? কঠিন থেকে বাষ্পে পরিণত হয়। ওকে, সো এরই সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার খতম হয়ে গেল। আমরা মোটা দাগে কি পড়ছি সংক্ষেপে রিভিউ করে দেই। আমরা পড়ছি পদার্থের অবস্থা, কঠিন, তরল, গ্যাসিয়াস, 3 পদার্থের 3টা কম্প্যারিজন, তারপরে হচ্ছে কণার গতিতত্ত্ব, ব্যাপন নিঃসরণ, ব্যাপন নিঃসরণের উপর বিভিন্ন প্রভাব, বিশেষ করে ভরের প্রভাব, আর তারপরে আমরা দেখলাম হচ্ছে গলন, স্ফুটন, ঊর্ধ্বপতন। এবার তোমাদেরকে হচ্ছে আমি ওই একটা স্লাইড হচ্ছে শুরুতে বলছিলাম পরে বোঝাবো, সেই স্লাইডে একটু ফেরত যাই। দেখো এটা কঠিন পদার্থ থেকে তুমি গলন করলে কি হয়? তরল হয়। তরলকে স্ফুটন করলে বাষ্প হয়। এইখানে যে তাপমাত্রা লাগে গলনাঙ্ক, এখানে যে তাপমাত্রা লাগে স্ফুটনাঙ্ক। কঠিনকে তুমি যদি সরাসরি তাপ দিলে, সরাসরি যদি বায়বীয় হয়, তখন সেটাকে ঊর্ধ্বপাতিত বলা হয়। নিষেধল, কর্পূর, আয়োডিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, এগুলা। বায়বীয়কে তুমি যখন ঘনীভবন করবা তখন তরল হয়, ঘনীভবনকে যখন শীতল করবা তখন হচ্ছে সেটাকে আবার কঠিনে পরিণত হয়। এই হচ্ছে আমাদের মোটামুটি সামারি ছিল। তো আশা করি তোমাদের চ্যাপ্টারটা ভালো লাগছে। একবার বই পড়লে দেখবা সবকিছু ইজি পিজি লাগবে। সো নেক্সট চ্যাপ্টার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।